পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। শুরু হলো ডরের 44তম পর্ব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরজে কিবরিয়া, এবিসি রেডিও FM 89.2 এ। সঙ্গে রয়েছে বরাবরের মতোই আমার টিম মেম্বার আরজে রেহান এবং সুমন, এবং সাউন্ডে রয়েছে লোবান। আজকে ডর মূলত ধারণ করা হয়েছে মেঘনা নদীর রহস্যময় একটি চরে, যার বর্ণনা আমরা অন দ্য স্পট থেকে সুমন এবং রেহানের কণ্ঠেই শুনবো। আর এ পর্বে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে শাহাদাত, জিনাত, রেজাউল এবং তুষার নামের 4 জন বন্ধু। যাই হোক, আকাশ মেঘাচ্ছন্ন এবং চারিদিকে শুনশান নীরবতা, অদ্ভুত সুন্দর ঠান্ডা মনোরম একটি আবহাওয়ায় আজকে ডর শুরু হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই আমরা রেহান এবং সুমনের কাছ থেকে বেশ কিছু সাউন্ড বাইট কথোপকথন আপনাদেরকে শোনাবো, এবং তারপর আমরা অনুষ্ঠানের মূল জায়গাতে প্রবেশ করব। ডর মানে ভয়। ঢাকা থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই মেঘনা ব্রিজের আশেপাশের কোনো একটি এলাকায়। সেই এলাকায় আমাদের জন্য ঠিক করাই ছিল একটি রিজার্ভড ট্রলার, যেটায় চড়ে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত স্পটে, অর্থাৎ মেঘনা নদীর কোনো একটি চরে। ট্রলারে 15 থেকে 20 মিনিটের একটা ছোট্ট যাত্রার পর আমরা পৌঁছে যাই সরাসরি আমাদের আজকের স্পটে। ডরের নতুন যাত্রা নিয়ে আবারও আমরা একসাথে, অর্থাৎ অতিথি এবং আমি রেহান এবং আমার সাথে সুমন আছে। আমরা শুরু করে দিই না? আমরা শুরু করব। শুরু করার আগে আমরা কোথায় যাচ্ছি না আছি কিচ্ছু বলবো না। না, একটু বলে নেই, তাহলে তা না হলে বলবে যে হঠাৎ করে মানে কি হচ্ছেটা কি, হ্যাঁ, ওনাদের কি মানে মাথা খারাপ হয়ে গেল কিনা। কারণ যদিও রেহানের মাথা যে খারাপ হয়ে গেছে অলরেডি জার্নির অংশটুকু শুনে বুঝে গেছেন, কারণ এই পানিতে ওর যে একটা ভীতি রয়েছে বহু আগে থেকেই আপনারা হয়তো জানেন। এবং এবারে আমি অনেক সম্মান করি, আমি চাই না সাঁতার কেটে তাকে ডিস্টার্ব করতে, এই কারণে আমি সাঁতারটা শিখিনি। পানিও তোকে মনে কর অনেক সম্মান করে, সেই জন্য তুই যদি নামিস তাহলে কোনো ধরনের ইন্টারাপ্ট ছাড়া তোকে একদম পানির নিচে নিয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি মেঘনা নদীর কোন একটা চরের মধ্যে আছি। এই চরটা হয়তো খুব বেশি দিন আর ভিজিবল থাকবে না, কিছুদিনের মধ্যেই পানির নিচে চলে যাবে, একদম পানি মানে উঠে যাচ্ছে অবস্থা। তো আমরা সেই জন্য তড়ি ঘড়ি করে একটু এখানে এসেছি, কারণ আমরা এই চরটাকে নিয়ে বেশ কয়েকটা ঘটনা শুনেছি এখানকার জেলেদের কাছ থেকে, বাসিন্দাদের কাছ থেকে ঘটনাগুলো শুনেছি। তো আমরা খুব চেষ্টা করেছিলাম যে একজন জেলেকে আমাদের সাথে রাখার জন্য, যে এই ঘটনাগুলো দেখেছে, প্রত্যক্ষদর্শী, কিন্তু তার আসলে ভীতিটা এমন পর্যায়ের ভীতি, মানে সে অনেকদিন পর্যন্ত মাছ ধরা থেকেও সে দূরে ছিল এই ঘটনা দেখার পর। এখানে বলার মতো সাহস পায় নাই। আমরা দুজন ওনাকে অনেক কষ্ট করে ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন বের করেছি। তো যতটুকু ইনফরমেশন উনি দিয়েছেন ততটুকুর জন্য ধন্যবাদ। আসলে যখন ভীতিকর ব্যাপারগুলো আমাদের সাথে ঘটে আমরা নিজেরাই চাই না যে এটা আমাদের আবার মনে পড়ুক, বলতে গেলেও তো অনেক সময় আবার মনে পড়ে। এবং ওনার আরেকটা ভীতি ছিল, যেই ভীতিটা হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু ওনার ক্ষেত্র থেকে এটা কিন্তু যথেষ্ট কারণ রয়েছে, সেটা হচ্ছে মাইকের প্রতি ভীতি। আচ্ছা, গ্রামে গেলে অনেকেই হয়তো খেয়াল করবেন এটা, অনেকে যেমন কথা বলার জন্য খুব বেশি আগ্রহ দেখায় থাকে। আমি আর রেহান এইটা অনেক ফেস করেছি। আবার অনেকেই রয়েছে যাদেরকে মাইক্রোফোনের সামনে এসে আমরা একটা ওয়ার্ডও বের করতে পারি, মানে কি যেন একটা ভয় ওনাদের মধ্যে কাজ করে। তবে সবার মধ্যে থাকে না, যেমনটি নেই শাহাদাত ভাইয়ের মধ্যে। তাই তার সাথে প্রথমে একটু পরিচয় হয়ে নেব আমাদের অনেক অতিথির মাঝে। আজকে প্রথমেই তাকে ধরি। তো ফার্স্ট অফ অল শাহাদাত ভাই, আপনার পরিচয় একটু আমাদেরকে দেন, আপনার নাম? আমি শাহাদাত আলম সাউদ। আচ্ছা, আপনি কি করছেন ভাই এখন? এই তো আমি নারায়ণগঞ্জ তুলারাম কলেজ অনার্স ফার্স্ট ইয়ার বাংলা বিভাগ।
আচ্ছা আচ্ছা। ওকে। আর আপনি আমাদেরকে যেই ঘটনাগুলো বলবেন সেগুলো যখন ঘটেছে সেগুলো কি আপনার সাথে ঘটেছে না অন্য কারোর সাথে ঘটেছে? আমার সাথে ঘটেছে, তারপর প্লাস আমার বাবা মার সাথে, আমার দাদার সাথে ঘটে যাওয়ার কাহিনী। ওকে, তার মানে পুরো ফ্যামিলির মধ্যেই একটা কিছু লিংক আছে মনে হচ্ছে, আমি জানি না যদিও গিয়েছে। আর তো তার এতটুকু তো কনফার্ম আমরা যে ওনার মধ্যে বিশ্বাসটা আগে থেকে ছিল সেসব ব্যাপারে। রাইট। আপনার স্টোরিতে যাওয়ার আগে আরো একটু জানি যে বিষয় হচ্ছে যে আপনার তো পানিতে মানে সাঁতার কাটার তো প্র্যাকটিস আছে। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে তো আর কোনো ভয় নেই। যদিও ভয় থাকলেও কোনো প্রবলেম ছিল না, রেহানকে যেহেতু আমরা নিয়ে আসতে পেরেছি, পানিকে so সেটাও কি নিয়ে আসতে পারবো। ওকে ফাইন, তাহলে আমরা এবার স্টোরির দিকে চলে যাই, কি বলি? রাইট। শাহাদাত ভাই, প্রথমে কি আপনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে at first- শেয়ার করবেন? এট ফার্স্ট আমি বাবা মার সাথে ঘটে যাওয়ার ঘটনা আমি শেয়ার করতে চাই। প্লিজ। সময় 2010 হবে, তখন আমি ক্লাস 8 অথবা 9-এ পড়ি। তখন নভেম্বর ডিসেম্বর মাস, শীতের সময়, মানে তখন ধান কাটার সময়। আমরা তখন ধান চাষ করি, প্লাস আমার অঙ্ক পরীক্ষা ছিল। তখন আমি ধান কাটার পর আমি বাসায় এসে পড়ি আমার অঙ্ক পরীক্ষার জন্য। আচ্ছা, এটা কোথায়? এটা নারায়ণগঞ্জ বুইগা রূপবান টাউন আছে সেখানে। আচ্ছা আচ্ছা। বাবা মার চিন্তা ভাবনা ধান কেটে ওইখান থেকে সিদ্ধ করে বাসায় নিয়ে আসবে, বাড়িতে আর কোনো ঝামেলা করার দরকার নেই। আচ্ছা। তারপর রাত্রে বেলায় তারা সেখানে ধান সিদ্ধ করতেছে, হঠাৎ আমার মায় বাইরে থেকে একজন লোক ডাক শুনতে পায়, এই মেয়ে এই শোনো। তারপর আবারও ডাক, এই তোমার না শুনতে বলতেছে শোনো। আমার মামু বলছে কোন হিরোইন চিনা কোনো কিছু হইতে পারে, আচ্ছা। মানে সে আর কোনো চিন্তা ভাবনা করেনি, সে ধান সিদ্ধ করতেছে। তারপর ওই লোকটা ভিতরে এসে পড়ে, বান্ডের ভিতরে এসে বলতেছে, এই তোমাকে না আমি ডাকতেছি, তুমি আসো না কেন, আসো শুনে যাও। মানে তখন আবারও এমনি ঠান্ডার সময় কিন্তু মশার এটা ছিল উপদ্রবটা বেশি, ছিল। তার জন্য আব্বু মুশির ভিতরে ঘুমাই উঠেছে, আচ্ছা। আর আম্মু বাইরে থেকে ধান সিদ্ধ করতেছে। এমন টাইমে আম্মু ভয়ে ভিতরে ঢুকে যায়, মুশির ভিতরে। এই তুমি ঘুম থেকে ওঠো না, দেখো এমন লোক আমার ডাকতেছে। তার আব্বু ঘুম থেকে উঠে যায়, দেখে কোনো লোক নেই। তারপর আমাদের যে পাত্র ড্রামে প্লাস্টিকের তেলের বোতল কন্টেনার গুলো আছে না, সেরকম আমাদের লোহার ধানের ড্রাম, সেই তলিটা ফাইটে যায়। মানে এখন তো জোড়া লাগায় সিদ্ধ করা লাগবে। সেই সময় আব্বু মানে ধান লাল মাটি ছিল, হাইল মাটি বলা হয়, মানে আমাদের পাশের পুকুর থেকে ওই মাটি আনতে গেছে। আচ্ছা। মানে হঠাৎ সে লুঙ্গি কাঁচার দিয়া মানে গর্তে নাইমা মাটি তুলতেছে, এমন সময় তার মাথায় কে যেন একটা জাতা মারে। জাতা মারার পর আব্বু ভাবে কে জাতা মারলো, এখানে তো কেউ নেই। তারপর সে কষ্ট মষ্ট করে মাটি মাথায় তুললো, দেখে সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। আমার আব্বু বলছে, এই তুমি কে? সে কোনো মানে আওয়াজ দিতেছে না, সে দূর থেকে বলতেছে, কয় তোর বউরে ডাকলাম, তোর বউ এলে তোরে পাইছি। তারপর আমার আব্বুর দূর থেকে মনে করেন থুতু দিতেছে, কফ। আচ্ছা। তারপর আমার আব্বু বলতেছে, তুই আমার চিনস? দৌড় এক নর বলি দিলাম, তুই আমার চিনস? তুই তো আমার চিনস না। পাইলে একদম নর বলি দিলাম ধরতে পারলে। আর দূর থেকে আমার আব্বুরা গালি দিতেছে আর থুতু দিতেছে। আমার আব্বু লুঙ্গি কাঁচার দিয়া মানে এমন এক দূরে দিছে, কাশি দিয়া, হাতি যে কাশি ছিল হালমাটি, ওই এক করে আমাদের মানে পার্শ্ববর্তী এলাকায় জালগুড়ি 10 পাইপ নামে একটা জায়গা আছে, ওখানে দড়ি দিয়ে তাকে তুলে দিয়েছে। আমার আব্বু তার আমি একটু বুঝিনি, মানে সে তার মানে যেই লোকটা ঝামেলা করছিল তার পেছনে আপনার বাবা দৌড়াতে থাকে এবং দৌড়ে দৌড়ে তাকে ওই এলাকা পর্যন্ত নিয়ে যায়। মানে তারপর পরের দিন আমার আব্বু তার মামার কাছ থেকে শুনে, ওই মামা এমন একটা সমস্যা করছি। তারপর তার মামা বলতেছে, হ্যাঁ এটা একটা খারাপ একটা বদজিন, ও মানুষদের সাধারণত ক্ষতি করে থাকে। তোদের কোনো ক্ষতি করছে? না, আমার কোনো ক্ষতি করতে পারে নাই, আমি উল্লারে দূরে মুখ এলাকায় দিয়েছি। আচ্ছা। এটা আমার ফার্স্ট ঘটনা। এই ছিল আপনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। যাই হোক, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনি যেই কথাটা বললেন সেটা যে জিন, সেটা আপনি কিভাবে বুঝলেন বা আপনার বাবা কিভাবে বুঝলো? যে কয়টা কথা আপনি বলেছেন প্রত্যেকটাও মানুষের পক্ষে করা সম্ভব না, আসলে কি আমি কিছু মিস্টেক করে ফেলেছি, মানে তাকে মানুষের মতন, কিন্তু যখন আমার বাবা হাইলমাটি আনতে গেছে তখন তার মানুষের রূপ ছিল না। মানে তখন মানুষ কিরকম থেকে রূপ ছিল প্রায় তার? 10 থেকে 12 ফুট লম্বা হাইট হবে তার, আর মগন তার চেহারা মগন চুল ছিল বড় বড়। যাই হোক, এই অংশটা যদি না থাকতো তাহলে আমি ধরেই নিতাম যে উটকো কোনো লোক যে কিনা সবাইকেই এই ধরনের জ্বালাতন করে থাকে, যেটা আপনি বলছিলেন হয়তো বা মাদকাসক্ত কেউ হতে পারে, যে টুকটাক একটু টাকা পয়সা নেওয়ার জন্য জ্বালাতন করে কিছু মজা পায়, কিছু মানুষ এমনও থাকে। যাই হোক, আরেকটা ঘটনা ছিল বোধহয় আপনার দাদার সাথে ঘটে যাওয়া, হ্যাঁ তাই কি? তাহলে সেটা আমরা একটু শুনি। হ্যাঁ, আমার দাদার নাম মোস্তফা সাউদ, তার বয়স 80+, মানে 82 থেকে 83 বছর হবে। আচ্ছা। মানে সে তখন মানে নারায়ণগঞ্জ ফতুল স্টেডিয়াম, সাধারণত আপনার নাম শুনছেন, ফতুল স্টেডিয়াম পিলকুনি নামে এক জায়গা আছে, মানে সেখান দিয়ে সে কাজে যাইতো। আচ্ছা। মানে সেখানে এক জায়গা আছে, মানে সেখানে ঘোড়া দেখা যায়, মানে যে হর্স। আচ্ছা, ঘোড়া। হ্যাঁ, ঘোড়া দেখা যায়। মানে সে চিন্তা ভাবনা করে, এখান দিয়ে আমি সবসময় যাই কিন্তু ঘোড়া একদিনও দেখতে পাই না, আচ্ছা। কারণ কি? তারপর সে একদিন সন্ধ্যার সময় কাছ থেকে আসতেছে,
মানে প্রায় এই ঘটনাটা না হইলো প্রায় 50 থেকে 40 বছর আগের তা ঘটনা। তো অবশ্যই আপনার দাদা যখন মানে মোটামুটি যুবক ছিলেন হ্যাঁ, তখনকার ঘটনা। তখনকার ঘটনা। আচ্ছা তারপর সে এমন করেন আসতেছে, এমন সময় দেখতেছে একটা ঘোড়া আসতেছে। আচ্ছা মানে ঘোড়াটা কালো, একদম পুরা কালো কুচকুচা ঘোড়াটা। প্রায় তার হাইট হবে 12 থেকে 13 ফুট। 12 থেকে 13 ফুট হাইটের একটা ঘোড়া। হ্যাঁ, আচ্ছা দাদার সামনে আসার পর ঘোড়াটা দাদার পিছনে যায়, আর দাদায় বুঝতে পারছে এটা কোন একটা খারাপ কিছু। দাদায় প্লাস ঘোড়ার পিছনে পিছনে ঘুরে, ঘোড়ায় দাদার পিছনে ঘুরে, আর দাদায় ঘোড়ার পিছনে ঘুরে। তারপর ঘোড়াটা হঠাৎ অদৃশ্য হয়ে চলে যায়। তারপর আসে একটা কুকুর, কুকুরটা প্রায় 5 থেকে 6 ফুট তার হাইট, আচ্ছা আর তার জিব্বাটা মাটির সাথে লাগে লাগে অবস্থা। এই কুকুরের সেম কাহিনী, মানে সেও আপনার দাদার পেছনে আস্তে আস্তে হাঁটছে। আমার পিছনে ঘুরে, আমার দাদার পিছনে ঘুরে, হঠাৎ আচ্ছা কুকুরটা চলে যায়। তারপর তার রাস্তা দিয়ে যাওয়ার পথে সে যাইতেছে, এমন সময় একটা মনে ওয়েদার খুব ভালো, মানে কোনো বৃষ্টি নাই, দেখে একটা মোটা বট গাছের ডাল রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। আচ্ছা দাদাই চিন্তা করলো কোনো সম্ভবত আমার ক্ষতি করতে চাইতেছে। আচ্ছা আমার দাদা বট গাছ ব্যাক সাইড দিয়ে চলে যাইতেছে, এমন সময় আবার ঢালটা আপনা আপনি দাঁড় হয়ে যায়। তখন সন্ধ্যার সময় অনেক আগের লোক, তারা একটু বিড়ি সিগারেট খায়, তার কাছে কোনো সিগারেট ছিল না। তারপর সে মানে সাথে পাট গাছ, তার কাছে ফায়ার বক্স ছিল, সে উঠা দিয়ে মানে পাটের আগুন ধরে সে টানতে টানতে বাসায় এসে পড়ে। আচ্ছা তার কোনো সমস্যা হয়নি। তারপরে আর তার কোনো বিপদ হয়নি। তো এটা তো শুনলাম আপনার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা, আপনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা কি আমরা শুনবো না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমরা একটু শুনি। মানে তখন মেবি আমার বয়স 4 থেকে 5 বছর। আচ্ছা মানে তখন আমার শরীরে মানে কেউ বলে পক্স, কেউ বলে লুন্তি, কেউ বলে জল বসন্ত, এরকম এক ধরনের আমার রোগ হয়। শরীরে বলতে গেলে কি লুন্তি হয়, মানে পক্সটা হয় না। মানে তখন আমার শরীরে প্রায় 104 থেকে 105 ডিগ্রি মানে শরীরে জ্বর আছে। নারায়ণগঞ্জে পাগলা মালি বাসা আছে, ওই মালি বাসায় নিয়ে গেলে ওইখান থেকে জানলে মানে সমস্যা মানে আর থাকে না, মানে সেরে যায়। আচ্ছা আমার আম্মু আর আমার দাদি মানে সকাল 6টা থেকে 7টার সময় ওই মালি বাসায় গিয়ে পৌঁছায়। তারা এখনো ঘুম থেকে ওঠেনি, মানে তারা ছিল আবার হিন্দু। আম্মু বাসায় অনেকক্ষণ লাগা গেটে নক করে, অনেকক্ষণ প্রায় 10 মিনিট পর একটা বৃদ্ধ একটা লোক আসে, আইসা বলতেছে আপনার এখানে বসেন। ভিতর থেকে লোক একটু পর ভিড়ে গেছে। আর আচ্ছা। একটা কথা বলে রাখা ভালো, তারা ঘুম থেকে ওঠার পর তারা মুসলমানদের চেহারা দেখতে চায় না। এটা অনেক হিন্দু বাড়ির এরকম নিয়ম আছে যে প্রথমে তারা নিজেদের কিছু পূজা অর্চনা করে তারপরে মানুষের সাথে দেখা করেন। আম্মু আর দাদি এক কোনায় বসে রয়েছে, তখন আমিও বসেছিলাম। তখন দেখি মানে এক সাইডে এক কুড়ের ঘর, একটা গরুর উপর একটা পুতুল বসে রয়েছে। মানে তখন আমি ছোট, তখন আমি বুঝতে পারি নাই। আমি সামনে যাই, দেখি পুতুলটা আমার দিক থেকে হাসতেছে। মানে হ্যাঁ, মানে পুতুলটা আমার দিক থেকে হাসতেছে, তা আমার মনে হইতেছে। তারপর আমি ওইখানে গিয়েছি, মানে আমার পায়ে জুতা ছিল, ওই জুতা নিয়ে আমি ভিতরে ঢুকে যাই তাদের মন্দিরের ভিতর, মানে শর্টকাট একটা ছোট একটা মন্দির ভিতর। ওইখানে গিয়ে দেখি একটা কাশের ভিতরে একটা ওই যে আমাদের এখানে গ্রামে মানে নারায়ণগঞ্জে বলতে গেলে কাঠটা মিঠাই বিক্রি করে, হাতে তাদের ঝুনঝুনি থাকে, পিতলের শব্দ শোনা যায়। তাদের একটা কাশের প্লেটে ওই ঝুনঝুনি দেখতে পাই। আমি আমার আম্মুর ভাই আস্তে আস্তে ওটা বাজাইতেছি। আমার পায়ে জুতা ছিল, ওই জুতা নিয়ে আমি ভিতরে ঢুকে যাই, ওই যে তাদের মন্দিরের ভিতর, ছোট একটা মন্দির ভিতর। ওইখানে গিয়ে দেখি একটা কাশের ভিতরে পিতলের তাদের একটা কাশের প্লেটে ওই ঝুনঝুনি দেখতে পাই। আমি আমার আম্মুর ভাই আস্তে আস্তে ওটা বাজাইতেছি। পরে দেখি ওই পুতুলের মাথায় চুল কালো সুতার মতন, তা আমি হাত দিয়ে টাইনা আমার 2-3টা ছিঁড়ে ফেলাইছি। আর আমার নিয়ত পুতুলটা গরুর উপর বসে রয়েছে, আমি পুতুলটাকে নামে আমি গরুর উপরে বসুন। আর আমার পায়ে জুতা ছিল। তখন আবার সামনে গিয়ে দেখি কতগুলি গন্ধরাজ ফুল পড়ে রয়েছে, মানে আমি নিয়ে স্বাধীন করতেছি। আর আমার আম্মু তো মনে করেন ভিতরে সাইডে ছিল, আর তারাও বুঝতে পারে না আমি যে না। আর আমি ছোটবেলা খুব ছিলাম। এমন সময় একটা মহিলা মানে আমাকে দেখে ফেলায়, আমার হাতে ঘন্টা, আর আমার হাতে মনে করেন টান দিয়ে মানে পুতুলের 2-3টা চুল ছিঁড়ে ফেলাইছি। তখন এক বৃদ্ধ হিন্দু মহিলা মানে ঘর থেকে বেরিয়ে না আমার এখানে চলে আসে, আসে আমার হাত থেকে যে ঘন্টাটা ছিল মানে হাত থেকে মোচড় দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর আমার হাতের ফুলে যায়, মানে সম্ভবত মুচকে গেছে আঙ্গুলটা। আচ্ছা আচ্ছা। যে বৃদ্ধ মহিলা বলতেছে এত দুষ্ট ছেলে আমি এখনো দেখিনি। আর বলতেছে জুতা নিয়ে পূজার ঢুকে গেছে, এত দুষ্ট ছেলে কখনো দেখিনি। মানে সে দূর থেকে মানে এইগুলো নিয়ে আপনি পানি পরা নিয়ে ওই যে ঘরে ছিটাই দিবেন আর খাওয়াইবেন, সকাল বিকাল ঠিক হয়ে যাইব। মানে সেদিন সন্ধ্যার সময় মানে আমার আম্মু আমাকে রুমের ভিতর রাখা দরজা বন্ধ করে, আমাদের ঘরে একটা কাশের বদনা ছিল, মানে ওইখানে আম পাতা ছিল। আর আমাকে মানে তখন তো আমার বয়স 4 থেকে 5 বছর, মানে ঘরের ভিতর রেখে শোয়ার অবস্থা, বাবা তুমি এখানে ঘুমাও আমি আসতেছি। ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর মানে আগরবাতি ধরে রেখে যায়।
তখন সন্ধ্যা মাগরিবের আজান দেয় অবস্থা দিয়ে আমাদের ঘরটা খুব ঠান্ডা হয়ে যায় আমার কাছ থেকে মনে হইতেছে। রাত্রের বেলা মানে আমি আব্বু আম্মুর সাথে ঘুমাইছি, আর আমার যে বড় ভাই, আমরা 3 ভাই, তখন আমার ছোট ভাই হয়নি, আমার বড় ভাই আমার দাদির সাথে আমাদের ছাদের রুমে ঘুমায়। আচ্ছা, রাত্রেবেলা ঘুমাই রয়েছি, এমন সময় দেখি আমাদের ঘরের উপরে একটা জিজি পোকা ঘুরতেছে মুশির উপরে। আচ্ছা, জিজি পোকাটা মনে করেন আস্তে আস্তে ঘরের কোনার থেকে দেখে আমার আম্মু আবার বের হয়েছে, বলতেছে কি বাবা কি ব্যথা পাইছো? আমি বলতেছে হ্যাঁ ব্যথা পাইছি। মানে সে আমার হাতটা নিয়ে একটা চুমা খায়। আচ্ছা, পরে আপনার আম্মু? হ্যাঁ আমার আম্মু, কিন্তু আমার আম্মুর সাথে ঘুমাইছে, কিন্তু যে আসছে তার পুরো সেম রূপ আমার আম্মুর রূপ, মানে আমাদের ঘরের কোনা থেকে আমি দেখতেছি। আমি তখন বুঝতে পারি না, আমি তো ভাবতেছি আমার আম্মু। তারপর সে আমার হাতে চুমা খায়, হাতে মানে টান দিয়ে বলে বাবু ব্যথা পাইছো? আমি বলছি হ্যাঁ ব্যথা পাইছি। তারপর সে আমাদের কাশেরি থেকে পানি ছিটে দিয়ে যায়, কয় আমি জায়গা তুমি ঘুমাও। পরে আমি আম্মুরে বলতেছি, মানে আমার আম্মু ঘুমাইছে সাথে, আমি বলতেছি আম্মু তুমি পানি দিছো কেন আমার শরীরে? তো আম্মু বলতে কই তোর পানি দিছি? ওই যে তুমি আমার শরীরে পানি দিছো, তখন ভাবছি সম্ভব ঘামে এই অবস্থা, আমি নেই যে মুসুরি জুসুরি ভিজা, তুমি আমার পানি দিয়ে গেছো, যে আমার হাতে পুরি করে দিয়ে গেছো। পরে মশারি ভেজা ছিল? হ্যাঁ তখন আমার শরীরে হালকা ভিজা ছিল, মানে পানি ছিটা দিয়ে গেছে, মুসুরি ভিজা, আমার শরীর ভিজা। আচ্ছা, তারপর আমার আম্মু ঘরের ভিতর পরে দেখে ওই যে হিন্দুরা ধূপ জ্বালায় আর কৃষ্ণা আগরবাতি আছে, মানে এই স্মেল আমাদের ঘর থেকে বেরিয়েছে। আমার আব্বু ঘুম থেকে ওঠে, তখন বাতি ধরে আমার আম্মু আমার বুকে জড়ে মানে কাপড়ে আস্তিল দিয়া নিয়ে ঘুমাই থাকে। সকালবেলা আমি ব্যথা পাইছি, মহিলা আমার হাতে মোচড় দেয়, মানে তারপরের দিন সকালবেলা দেখে আমার হাত পুরা মানে আঙ্গুলটা ঠিক হয়ে যায়, আর যে আমার শরীরে জ্বর ছিল তা প্রায় অনেক কমে যায়। তারপর থেকে মনে হয় 2-1 দিনের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। অ্যামেজিং একটা ব্যাপার। মানে ওনার গল্প বলার ধরন থেকে হয়তো অনেকে বুঝতে পারবে না, তাই আমি একটু ঠিক মতন করে বলে দিই যে ব্যাপারটা যেটা হয়, কোন এক হিন্দু বাড়িতে সে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়, যে অতিরিক্ত জ্বর ছিল 104-5 ডিগ্রি, সেখানে নিয়ে যাওয়া হয় যে তারা হয়তো বা ওই এলাকাতে পানি পড়া ইত্যাদি দিয়ে অভ্যস্ত। তো সেখানে যাওয়ার পরে সে তখন বয়স মাত্র 4-5, প্রচন্ড দুষ্ট একটা ছেলে ছিল, সে তাদের অনুমতি ছাড়াই মন্দিরে ঢুকে যায় এবং জুতা পরে, আমাদের যেমন মসজিদে জুতা পরে ঢোকা যায় না, তাদেরও মন্দিরে এই ধরনের নিয়ম আছে। তাই ঢুকে যাওয়ার পরে সে ওখানে একটা পুতুলের সাথে খেলাধুলা শুরু করে। পুতুলের মাথায় চুল ছিল, চুলের মতন সুতা ছিল, সেটা টান দিয়ে ছেড়ে দু একটা, এমনকি একটা পুতুলের ঘাড়ে চড়ার একটা উদ্দেশ্য তার ছিল, ছোট বাচ্চাদের দুষ্টামি যা থাকে। তো এই অবস্থায় তাকে দেখতে পেয়ে এক মহিলা তার হাত থেকে যেই ঘন্টাটা সে তুলে নিয়েছিল ওই মন্দির থেকেই কোনোভাবে, সেই ঘন্টাটা তার হাত থেকে মোটামুটি জোর করে তুলে নেয় এবং তাকে মন্দির থেকে বের করে নিয়ে আসে, এবং তাকে যে চিকিৎসাটা দেওয়ার কথা ছিল সেটা সঠিকভাবে দেয় না। বলা হয় যে এই যে নেন পানি, আপনারা নিয়ে যান বাসায় গিয়ে ওর গায়ে কোন রকম মানে কোন রকম বিদায় করে দেওয়া একটা বিষয়। যেটা হয়েছে সে হয়তো তার আবেগে লেগেছে জিনিসটা, যে ইস, মন্দিরে এভাবে জুতা পরে ঢুকে গেল। স্বভাবতই আমাদের ধর্মের উপরে যদি এরকম কিছু আসে আমাদের খারাপ লাগে, কিন্তু সেই রাত্রেবেলা হঠাৎ করে তার মায়ের রূপে কোনো এক মহিলা আসে এবং মশারির বাইরে থেকেই তার গায়ে পানি ছিটিয়ে দেয় এবং তার যেই হাতে সে ব্যথা পেয়েছিল সেই হাতটা নিয়ে সে হাতে চুমু খায়, এবং পরের দিন সকালে দেখা যায় যে তার জ্বর নেই এবং হাতের ব্যথাটাও ভালো হয়ে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ব্যাপারটা যদি টোটালি স্বপ্নে ঘটতো তাহলে মশারিতে নিশ্চয়ই পানি থাকতো না। তার গায়ে যেই পানিটা ছিল সেটাকে আমরা ঘাম হিসাবে বলতে পারি, কিন্তু মশারিতে পানি কোথা থেকে আসে? এত গভীর, সেটাই, তাই না? সো আলটিমেটলি থিংস হ্যাপেন। মানুষ কিভাবে বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যেতে পারে আমরা জানি না, বাট শাহাদাত ভাইয়ের কথা অনুযায়ী তার সাথে এটা ঘটেছে, তাই না? ওকে শাহাদাত ভাই, মানে হ্যাঁ, ওই ঘটনার বলুন। থেকে মানে তারপর আমি বলতেছি আম্মু তুমি বাইরে থেকে আমার পানি দিছো কেন? আমি না, তো তোর খালায় আসছিল। আমার আম্মু বলতেছে ভয় যদি আমি যাতে ভয় না পাই সেই জন্য আপনার খালার কথা বলা হয়। আমার খালার কথা বলছে, আর এবং আমার 2 টাকা দিচ্ছে, এই যে তোর খালা ইসা তাকে পাখি মার্কার টাকা দিয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই ছিল আপনার ঘটনা শাহাদাত ভাই, তাই না? হ্যাঁ। ধন্যবাদ শাহাদাত ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার গল্পগুলো। হ্যাঁ ভাইয়া, এগুলি আমার ঘটনা ছিল। যদি ভবিষ্যতে যদি আরো ঘটনা যদি কালেক্ট করতে পারি তাহলে আপনাদের এখানে এসে শেয়ার করব। অবশ্যই, মানে আমরা চাই যারা ডরের জার্নিতে একবার আসে তারা আমাদের টিম মেম্বার হয়ে যায়, আমরা একটা ফ্যামিলির মতো হয়ে যাই। সো আমরা সবার সাথেই কানেক্টেড থাকার চেষ্টা করি, যদিও আমরা চাই না বারবার আপনার লাইফে এই ধরনের ঘটনা ঘটুক। তারপরেও যদি ঘটে যায় অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন, হয়তোবা কোনো একটা জার্নিতে আবারও আপনাকে আমরা পেতে পারি। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে এই জার্নিতে আসার জন্য। ওকে, একটার পর একটা ঘটনা আমরা শুনছি এবং একটার পর একটা দুর্দান্ত সব ঘটনা জানতে পারছি, এবং সেই ধারাবাহিকতায় এখানে এই মুহূর্তে কিন্তু আরো একজন আছে, চল ওনার কাছে যাই। ভাই আপনার নামটা? আমার নাম জিন্নাত হোসেন। জিন্নাত হোসেন। তো এই মুহূর্তে আজকে এই চরের মধ্যে বসে আমাদের স্টোরি শুনছি আমরা, এবং সেই সঙ্গে এই মুহূর্তে জিন্নাত ভাই আছে। তো জিন্নাত ভাই,
কি করেন আপনি? আমি ড্রাইভার, গাড়ি চালাই। গাড়ি চালান। জি। ওকে, আপনাকে ধন্যবাদ জানাতেই হয়, আপনার এত ব্যস্ততার মাঝে আপনি ডরের এই জার্নিতে আসছেন এবং আপনার ঘটনাগুলো আমাদেরকে আজকে বলবেন। তো আজকে খুব বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই আপনার ঘটনাতে। আপনি প্রথমে কোন ঘটনাটা আমাদেরকে শোনাবেন? কারণ আমরা ডট টিমের কাছে শুনেছি বেশ কয়েকটা ঘটনা আছে আপনার কাছে। জি ভাই, আমি প্রথমে আমার ওয়াইফের সঙ্গে যে ঘটনা ঘটছে সেটা বলতে চাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সেই ঘটনাটাই শুনি। জি, শুরু হয়েছিল তখন ওর বয়স 10-12 বছর। ও তখন গ্রামে থাকতো। ওর আব্বা একদিন খেজুর গাছ কাটতে যেত শীতের সময়, ঠিক সন্ধ্যা মাগরিবের একটু আগে। যে ওর ভাই এসে বললো যে তোর আব্বা তোরে হাড়ি নিয়ে কষাতলা যাইতে হবে। সে আচ্ছা, ওই জায়গাটার নাম হচ্ছে কসাতলা। জি, কষাতলা, ওনাকে বাসায় কষাতলা বলে আর কি। আচ্ছা আচ্ছা। তো ও নিয়ে গেছে 4-5টা হাড়ি, এদিক ওদিক তাকাইতেছে, ওর আব্বারে তো দেখে না। তখন ওর আব্বারে ডাকতেছে যে আব্বা আব্বা, তো 3-4 বার ডাক দিছে, দেখে নাই। তারপরে ঘুরা আসার সময় দেখে যে ওর পিছনে হুজুর দাঁড়ায় আছে। হুজুর। আচ্ছা, তো ওনার ভাই কোথায়? ভাই কি খবরটা দিয়ে চলে গেছে? হ্যাঁ, ভাই খবরটা দিয়ে চলে গেছে, ওই বাসায় ওখানেই চলে গেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাই এখন ও ঘুরে দেখেছে ওই হুজুর দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা, এই দাড়ি একেবারে বুক পর্যন্ত, পেট পর্যন্ত, সাদা দাড়ি, লম্বা দাড়ি, আর পাও শূন্য। ওইটা দেখে ও ভয় পায়, ওই হাড়ি ওনার গায়ে ফিক্কা মেরা ও দৌড়ে আসে আমারছে। কিছু দূরে একটা বাসা ছিল, ওই বাসায় আয়া ও অজ্ঞান হয়ে গেছে। তারপরে সামনে যেই বাসা পড়ছে হ্যাঁ, ওই বাসাতেই সামনে ঢুকে গেছে। ওই বাসায় ঢুকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে তারপর ওনারা পানি টানি দিয়ে ইয়ে করছে। তা কি হয়েছে বলে যে এরকম, তা আমার আব্বার নাকি হাড়ি নিয়ে যেতে গেছে, দেখি যে এক হুজুর এই সাদা দাড়ি, তা ওনার গায়ে হাড়ি ফিক্কা মেরে আমি দৌড় মারছি। আচ্ছা। ওই তারপরে থেকে মনে করেন যে ওর সাথে কয়েকদিন পর পর যখন ও নামাজ পড়তো না, পাক পবিত্র থাকতো না, তখনই আসতো ওর সাথে। আচ্ছা, মূলত এই ঘটনার পর থেকে মানে আপনার ওয়াইফের সাথে এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, যুক্ত এই হয়েছে। ঘটনার পর থেকে। আচ্ছা। তারপরে এই আমরা তো জানতাম না, তখন ঢাকা আইসা বসে। তো তারও 8-10 বছর পরে আমার সাথে বিয়ে হইলো। তো বিয়ার 3-4 মাস পরেই মনে করেন যে হঠাৎ ওর খালা গেছি, আমি ওর খালার বাসায় থাকতো। গেছি, দেখি যে এই অবস্থা। আমি কই কি হয়েছে? আমার খালা কয় কিছু না, তুমি বুঝবা না। আচ্ছা, কি অবস্থা দেখেছেন আপনি? মানে অস্বাভাবিক, ওরা ধরে রাখা যায় না। আর চোখ বড় বড় করে ওর সাথে কেউ দুষ্টামি করলেই মনে করেন তারে মারতে যায়, আর ঘর থেকে বাড়িয়ে যায় না। আচ্ছা। ঠিক আছে। তো ওই 2-3 জন ধরে রাখতে হতো ওরা। আচ্ছা। আমার খালা বললো যে 1/2 লিটার দুধ নিয়ে আসো, আর কলা মনে করেন যে প্রথমে 22টা চাইছিল, 1/2 লিটার দুধ আর কাঁচা ডিম একটা। এটা আপনার খালা বলছে নিয়ে যাওয়ার জন্য? নিয়ে যাওয়ার জন্য বললো, এই খালা শাশুড়ি আর কি। তো আমি নিয়ে গেলাম ভাই, বিশাল এত বড় বড় কলা নিয়ে গেছি, সাগর কলা, 2 কামড়ে কলা শেষ। আর মানে পুরো 22টা কলা? 22টা কলা। ঠিক আছে, 22টা কলাই খাইবে বসে বসে, মুহূর্তের মধ্যে শেষ? মুহূর্তের মধ্যেই শেষ। আচ্ছা। 22টা কলা নিলাম, 1/2 লিটার দুধ নিলাম, আর 1 হালি ডিম নিলাম। ওই ডিম ভাঙা ফ্রিজের মধ্যে দিতাম, আর এইভাবে খেয়ে ফেলাইতো। তো এই ডিম দেওয়ার পরে ডিমও খেয়ে ফেলাইলো। তো খাওয়ার পরে মনে করেন তো উনি ওই দিন চলে গেল। দেওয়ার পরে স্বাভাবিক আমি আবার দুষ্টামি করে কইলাম, এতটি কলা খাইলা একলা, একটা কলাও দিলা না, আর ওই লোক দুধও তো এক চুমুকে খাবার লাগলো। জ্ঞান ওকে কি খিদা লাগছে আমার। আবার এতগুলো খাওয়ার পর আমার খিদা লাগছে, শরীরটা কেমন লাগে। আচ্ছা, ওই খাবারগুলো খাওয়ার পর কি মানে স্বাভাবিক হয়ে গেছে? হ্যাঁ, স্বাভাবিক। উনি চলে যাওয়ার পরে স্বাভাবিক, উনি খাবার খাই চলে যেত। আচ্ছা। তারপরে আবার স্বাভাবিক। কই আমি এতগুলা কলা খেলাম, কই দুধ খেলাম, ডিম খেলাম, এখন আমরা সবাই হাসতে আছি। আচ্ছা, এই জিনিসটা আপনি মানে আপনার বিয়ের সময় কি জানতেন? না, বিয়ার সময়ও জানতাম না। ওই 2-3 মাস পরে ওই যে ওর খালা ওই ঘটনা দেখে টের পেয়েছেন? ওই ঘটনাটা দেখে আমি টের পেয়েছি। আচ্ছা আচ্ছা। এরপর কি হলো? তো এরপরে মনে করেন আমাকে বাসায় নিয়ে এলাম। বাসায় নিয়ে আসার পরে হঠাৎ একদিন আমরা আড্ডা মারতেছি ঘরের ভিতরে, বড় ভাবির ছেলে মেয়ে। হঠাৎ দেখি স্তব্ধ হয়ে গেল, স্তব্ধ হয়ে শুয়ে করলো বিছনায়, আড্ডার মাঝে শুয়ে করলো। আচ্ছা। তা আমার বড় ভাই মনে করছে দুষ্টামি করে, তাই এই জন্য ওই পানের বোটা দিয়া কানের মধ্যে খোঁচা দিছে, মানে সুরসুরি দেওয়ার একটা চেষ্টা করেছে। সুরসুরি দেওয়ার একটা চেষ্টা করছে। তখনই
আমার বড় ভাবির উপরে মনে করেন চোখ গরম করে এক থাপ্পড় উঠাইছে। আচ্ছা, উঠাইছে মানে কি, মানে থাপ্পড় দিয়েছে না, দেওয়ার ভঙ্গি করেছে? দেয় নাই আর কি করেছে, এক থাপ্পড় মামু দুষ্টামি করলাম, ঠিক আছে। তখনই আমরা বুঝতে পারলাম যে এই ঘটনা। তারপর করলাম যে চুপ চুপ সবাই। তা আমি আবার সালাম দিলাম। মানে এরপরে আপনারা বুঝতে পারছেন যে ওই বুঝতে পারছি জিনটা যে হয়তো জিনটা ওনার ওর মধ্যে উপরে চলে ভর আসছে। করছে। সালাম দিয়ে বললাম যে হুজুর আবার আসলেন কয়দিন আগে, তো ওরা তো বলছি যে নামাজ পড়তে, পয় পরিষ্কার থাকতে, ও তো আমার কথা শোনে না। আচ্ছা, তো এখন ওরে আমরা বুঝে কম না, আপনি ওরে আর কষ্ট দিয়েন না। তো আমার কথা বলছে আর যে ওর স্বামী খুব ভালো, ও খুব ভাগ্যবান। তো বলা টলার পরে এখন আমি বললাম যে হুজুর তাহলে এখন চলে যান। তা হুজুর আপনার নাম কি, আপনি কই থাকেন? আমি মানে ভালোভাবে জিজ্ঞাসা করছি। ওর নামটার সাথে দুষ্টামি করলে ওনারা কিন্তু সমস্যা করে। আচ্ছা, কয় যে আমি গ্রামেরই ওই কথাতলা থাকি, তো ও আমার গায়ের মধ্যে হাড়ি ফিক্কা মারছিল। আচ্ছা, ওই যে ছোটবেলায় ওই যে ছোটবেলায় সে হাড়ি ফিক্কা মারছিল, ওকে, তো হাড়ি ফিক্কা মারছে। তারপর থেকে আমি ওর সাথে আর কোনো সময় ক্ষতি করবো না, আর ভালোই করবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে মনে করেন যে আমার আম্মা মুরব্বী মানুষেরা বয়ে যে হুজুর টুজুর ডাইকা ওনার এটা ছড়াইছে, মানে ছাড়াইছে। হুজুরকে ছাড়িয়েছে। আর শরীর বন্ধ টন্ধ করছে, বন্ধ করার পরে এখন ইনশাল্লাহ ও স্বাভাবিক, ওকে, এখন স্বাভাবিক আছে। এখন সব ঠিক আছে। আচ্ছা, এখন আর সমস্যা করে না। সমস্যা করে না, কিন্তু কিন্তু আপনি- ও এখনো বলে যে ওর কাছে আসে না, কিন্তু দূরের থেকে ওর ইশারা করে আর কি, দূরের তার মানে থেকে। কি উনি কোনো একটা চেহারা দেখতে পায়? হ্যাঁ, উনি ওই যে হুজুরের চেহারা, ওনারা ওই জায়গায় আরো 4-5 জন থাকে। ওই যে আপনাদের প্রথমে বললাম যে এখনো আছে ওই জায়গায়, আচ্ছা, ঠিক আছে। যখন রেহান ওনার সাথে আমার একটা পর্যায়ে কথা হচ্ছিল আর কি, তুই তখন অন্য অতিথির সাথে কথা বলছিলি, আমরা তখন স্টার্ট করিনি। তখন হচ্ছে উনি আমাকে একটা কথা বলেছিল, ওনার ওয়াইফকে যেখান থেকে ধরেছিল এই জিনটা, সেখানে এখনো অনেক জিন বসবাস করে আচ্ছা, ওই এলাকায়। রেহান ওনার সঙ্গে কথা বলছিলাম আমি, তখন একটা পর্যায়ে উনি আমাকে বলেছিল একবার যে উনি যখন আমাদের সাথে জার্নিতে আসে, ওনাকে একটু সাবধান করা হয়েছিল, এবং ওনার স্ত্রী কোনো না কোনো ভাবে কোনো কিছু ঘটতে গেলে ওনাদের ফ্যামিলিতে টের পেয়ে যেত। এটা আপনি বলেছিলেন না? জি, জি। উনি কিভাবে টের পেয়ে যেত? মানে এরকম কোনো ঘটনা কি আছে যে উনি আগেই টের পেয়ে গেছে এই ধরনের কোনো একটা হ্যাঁ, দুর্ঘটনা ওই বা তো কিছু? আছে আমার ওই, তো আমি তো গাড়ি চালাই, তো ওই গাড়ি চালানোর সময় বৃষ্টি করে, গাড়িতে সিনে গ্লাস সব উঠে দিছি, গ্লাস গোলা হয়ে গেছিল। তো হঠাৎ দেখলাম আইল্যান্ডের উপর থেকে একটা লোক নামলো। আচ্ছা, নামার পরে মনে এটা করেন কোথায় ঘটেছিল ঘটনা? এই শ্যামলি আদা বড় রোড। তো ধাক্কা খায় উনি, হালকা অল্পই ধাক্কা গেছে, অল্পতে বাইচে গেছে আর কি। ধাক্কা খায় আবার আইল্যান্ডের উপরে বসে পড়ছে। আচ্ছা, বসে পড়ছে, আমি তো গাড়িটা আন্দা চলে আসছি। চলে আসার পরে ও বাসায় এসে জিজ্ঞাসা করছে আজকে কি কিছু হয়েছে রাস্তায়? আমি সমস্যা না, একবারে আয়ার গাড়ির উপরে পড়তে লেগেছিল, তো গাড়িতে হালকা বাড়ি খেয়ে রাস্তায় পড়ে গেছে। তো কই আমি তো আগেই জানতাম, আমি তো আপনারে ফোন করে আগেই সাবধান করতাম। তার মানে আপনি মানে কাউকে এই ঘটনাটা বলার আগেই মানে উনি জেনে গেছে? হ্যাঁ, উনি আমার যাওয়ার সাথে সাথে আমার বউ আমার জিজ্ঞাসা করতেছে যে কিছু। অদ্ভুত, মানে চিন্তা করছিস যে রাস্তায় একটা ইনসিডেন্ট হয়েছে, উনি কারোর সাথে শেয়ারও করে নাই, উনি সরাসরি চলে গেছে বাসায়, তো ওনার বউ এর মধ্যে ইনফর্ম। এই ধরনের কিছু ক্ষমতা কিছু মানুষের মধ্যে থাকে, কারো হয়তো বা জিনের মাধ্যমে থাকে, কারো কিসের মাধ্যমে থাকে জানি না। ফর এক্সাম্পল, আমার পরিচিত একজন আছে, যথেষ্ট বয়স্ক একজন মানুষ। ওনার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সার্টেন গ্রুপ অফ পিপল তার কাছে যাই, মানে যাওয়া আসা করি, কথাবার্তা বলি, তো উনিও কিভাবে যেন একটা কিছু ঘটলে টের পেয়ে যান। ফর এক্সাম্পল, আমার এক বন্ধুর মতন মোটামুটি কাছের একজন মানুষ পালিয়ে বিয়ে করে, এবং বিয়ে করার পর দিন উনি সকালবেলা মজা করে ফোন দিয়ে বলে যে কিরে, ঘটনা ঘটিয়ে ফেলেছিস। ডর মানে ভয়। আমার এক বন্ধুর মতন মোটামুটি কাছের একজন মানুষ পালিয়ে বিয়ে করে, বিয়ে করার পর দিন উনি সকালবেলা মজা করে ফোন দিয়ে বলে যে কিরে, ঘটনা ঘটিয়ে ফেলেছিস। ও কিন্তু কাউকে জানায়নি, আমরা কেউ জানতাম না, বাট সামহাউ হি নোজ। আচ্ছা, আরেকটা ঘটনা ছিল আপনি ডিসকাস করেছিলেন যে ডট টিমের সাথে, আমি শুনেছিলাম যে আপনি একটু স্কেয়ার্ড ছিলেন আজকের জার্নিটাতে আসার ব্যাপারে, যে মানে আপনাকে আপনার ওয়াইফ সাবধান করেছিল, মানে আসলে কেন সাবধান করেছিল? বললো যে এই আপনি এই কাহিনী কবেন রাতের বেলা, সাবধানে বললেন, ভাববেন না যে ওনাগো কাহিনী কইবেন আর ওনারা থাকবো না, ওনারা কিন্তু আশেপাশেই ঘোরাঘুরি করে। স্ট্রেঞ্জ, মানে চিন্তা করছিস যে উনি যেই ঘটনাগুলো বলছে, মানে ওনার বিলিভ অনুযায়ী এবং ওনার ওয়াইফের ভবিষ্যৎবাণী অনুযায়ী, যে এই চরটার মধ্যেই আমাদেরকে ঘিরেই হয়তো
কিছু না কিছু আছে, কিছু না আমরা কিছু একা নেই। আছে, হয়তো আমাদেরকে দেখছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং আমরা তাদেরকে নিয়েই কথা বলছি। রাইট, উনি এটা বলে দিয়েছেন, বাট সুমন আমার মনে হয় তুই অস্বীকার করতে পারবি না যে আমরাও যে মাঝে মাঝে ব্যাপারটা অনুভব করি না তা কিন্তু না। অফকোর্স আমরা হাড়ে হাড়ে অনুভব করি। কিছুদিন আগে একটা আমার ঘটনা ঘটেছে, হয়তোবা ডর করতে করতে বিষয়গুলোর সাথে এতভাবে আমরা ইনভলভ হয়ে গেছি। আমি কিছুদিন যাবত একটা মানে খুব অস্বস্তিকর ঘটনা আমার সাথে ঘটছে। কিরকম? মাঝে মাঝেই ঘুমালে আমি একটা সময় আমি যখন এক পাশ ফিরে ঘুমাই, আমি কেন জানি আমার ফিল হতে থাকে যে আমার রুমের মধ্যে কিছু না কিছু হাঁটাহাঁটি করছে। মানে যখন জানালার পাশ ফিরে ঘুমাই, আমি এই ঘটনা বহুবার ঘটেছে, আমি সাথে সাথে পেছন ফিরে ঘুমিয়েছি, তখন কিচ্ছু দেখিনি। এমন হয়েছে আমি সেই জন্য অনেক সময় হয় আমি টিভিটা ছেড়ে ঘুমিয়েছি, আচ্ছা, যে আলোকিত থাকে ঘরটা, মাঝে মাঝে আমি পুরো লাইট জ্বেলে ঘুমিয়েছি। কিন্তু যখনই আমি এই পাশ ফিরে একদম তন্দ্রার মধ্যে চলে আসি, আমার মনে হচ্ছে যে আমার পেছন দিকে কেউ হাঁটাহাঁটি করছে পুরো রুমের মধ্যে। এবং সবচেয়ে অবাক একটা বিষয় হচ্ছে যে একদিন ঘটনাটা এমন হয়েছে, যখন আমি এক পাশ ফিরে শুয়েছিলাম, আমি স্পষ্ট খেয়াল করছিলাম কেউ একজন হাঁটছে, তার পায়ের আওয়াজ আমার কানে আসতেছে, কিন্তু আমি যে ঠিক ওই পাশে ফিরে দেখবো যে কেউ আছে কিনা, আমার বিন্দু মাত্র শক্তি ছিল না। আমি হাতটা যে অন্য পাশে নিয়ে যাব, এটা আমি করতে পারছিলাম না। মানে একদম মনে হচ্ছে যে হয় প্যারালাইজড হয়ে গেলে যেরকম হয়, আমার পুরো বডিটা এরকম হয়ে গেছে। এবং হঠাৎ করে মনে হলো আমার হাতের পাশে রিমোট ছিল একটা, তো আমি এইটা ধরবো। ঠিক এমন সময় মনে হলো কেউ একজন আমার খাটের মধ্যে উঠে জাস্ট ওই পাশ থেকে হাত বাড়িয়ে রিমোটটা নিয়ে নিল। রিমোটটা তুই আর রিমোটটা ধরতে পারলি না? ধরতে পারি নাই আমি রিমোটটা। এরপরে হঠাৎ করে আমি কিভাবে যেন রিল্যাক্স হয়ে গেলাম। তারপর আমি পুরো লাইট টাইট জেলে পুরো ঘর, আমি মানে খাটের নিচ সমস্ত জায়গা ভালো করে খুঁজে দেখেছি, কিছু নাই। এবং অন্যান্য রুমে যারা ছিল সবাই অ্যাজ ইউজুয়াল। রিমোটটা কোথায় ছিল? সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা, রিমোটটা আমি যেই পাশে ছিল ঘুমের মধ্যে দেখেছিলাম, ঠিক রিমোটটা আমার পেছন দিকে, যেখানে রিমোটটা থাকার কথা ছিল না। আমি কি আর বলবো, মানে ওই যে একটা কথা আছে না, বাংলায় দেখা হয়নি চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া। মনে হচ্ছে যে কোন চরে এসে বসে আছি, আর ঘরের সুমনের মধ্যে বাসাটাই তো দেখা হলো না। রাইট, আমার তো মনে হচ্ছে যে কোনো এক সময় না আমার বাসাটাই ডর ধারণ করার একটা স্পটে পরিণত হয়ে যায়। যাই হোক, আমরা সেটা চাই না, আবার চলে যাই ভাইয়ের কাছে। আচ্ছা, এরপরে আরো ঘটনা ছিল কিছু, আপনার ছিলাম যে আপনার শ্বশুরের সাথে হয়তো কোনো কিছু ঘটেছে, তো সেই ঘটনাগুলো একটু শুনি। সেই ঘটনাটা হচ্ছে তারা ওই সন্ধ্যাবেলা বাজার থেকে আসতেছে, আমার শ্বশুর আর তার শালা আর কি, বাজারের ব্যাগ হাতে, যে জায়গাটার নাম বলছিলাম এর আগে, কসাতলা নামে একটা জায়গা বলেছিলাম। ওকে, তো ওই জায়গাটা আসার পরে ওনারা দেখতেছে যে ওনাদের গরুর বাছুরটা হাঁটতেছে। আচ্ছা, মানে রাস্তা দিয়ে হাঁটতেছে। কয়টার দিকে তখন? এই সময় মাগরিবের নামাজের পরে। তখন আমার শ্বশুর তো অনেক রাত্রে আসে, এই 8টা-9টার দিকে আসে। আচ্ছা, মানে বাছুরটা কি মানে ওই জায়গাটা কি আপনাদের ওই বাসা থেকে অনেক দূরে? অনেক দূরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক দূরে। আমার শ্বশুরে ভাবছে যে গরুর বাছুরটা নিয়ে যায়, এত রাত্রে হয়তো ছুটে চলে আসে, এখন নেয় নাই, নিয়ে যায়। তো ছোট বাচ্চা তো, আমার শ্বশুরের দুই দিকে দিয়ে গাড়ি করে নিতেছে। তো কিছুদূর যাওয়ার পরে ওই যে একটা খাল আছে, ওই খালের ওইখানে আসার পরে দেখে যে বাছুরটার পা আস্তে আস্তে লম্বা হয়ে মাটির সাথে মিশতেছে। ঠিক আছে, বাছুরটা যদি কোনো একটা মানুষ ঘাড়ে নিয়ে চলতে থাকে, মানে পা দুটো কিন্তু খুব মানুষটার বড় জোর কোমর পর্যন্ত আসতে পারে। কোমর পর্যন্ত না বোধ হয়, বুকে একটু নিচে পর্যন্ত আসবে বড় জোর। হাতটা উঁচু করে ধরে রাখতে হয়, যেভাবে আমি তাদেরকে ধরে রাখতে দেখেছি। তো এরপর থেকে দেখা যাচ্ছে যে পাটা বড় হতে হতে একদম মাটিতে চলে যাচ্ছে, মাটির সাথে মিশতে আছে। আচ্ছা আচ্ছা, তখন ওই আমার মামা শ্বশুর বলে যে দুলাভাই এটা কি কান্দে নিছেন, ফালান তাড়াতাড়ি। এটা ফিকা পাশে ধান খেতের মধ্যে ফালাই দিচ্ছে। আচ্ছা, ফালাই দিয়েছে তো ওইটা আর কি দৌড়ে গেছে জঙ্গলের দিকে গেছে গেল। তারপরে ওই আমার শ্বশুরে দুটো সিগারেট ধরে আস্তে আস্তে চলে আইসা বসে। মানে কোন একভাবে তারা আগুন জ্বালিয়ে নিজেদেরকে একটু আগুন জ্বালালে তো ওগুলো থাকে না। এটা নিয়ে অবশ্য আমার একটু কনফিউশন আছে। সবাই বলে যে আগুন জ্বালালে এগুলো থাকে না, আবার সবাই এটাও বলে যে জিন নাকি আগুনেরই তৈরি। যে খালটার কথা বললাম, খালটার এই সাইড ওই যে আমার বউর সাথে যে জিন ছিল ওনারা থাকে। আর এই পাশে যে জঙ্গলের কথা বললাম খালের এই পাশে, ওই সাইডে ওইটা হলো বদ জিন।
আচ্ছা। ওইটা মানুষের ক্ষতি করে। হ্যাঁ, তাই এই পাশে যারা আছে ওনাদের জন্য ওইটা আর কি সুবিধা করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না সবাইকে। আচ্ছা, বা আমরা ডটিমের কাছে শুনেছিলাম যে মানে আপনার কোনো ফ্যামিলি মেম্বার একজন হয়তো কিছু হয়েছিল এই খালটার আশেপাশে, এই ঘটনাটা কি ছিল একটু বলেন তো। এটা হচ্ছে গিয়ে আমার ওই মামা শ্বশুরের ছেলে আর কি। ও দুপুরের দিকে আসতেছে, ওই খেতে কাজ করে। আচ্ছা আসার পরে মনে করেন যে আমার ওই মামা শ্বশুরের কণ্ঠ নিয়ে ডাক দিছে আর আচ্ছা কয় এদিকে আয়, এদিকে আসে এই ধানের বোঝাটা আমার মাথায় তুলে দিল। আচ্ছা তো গেছে, তারপরে দেখে যে ওই হুজুর ওরকম, ঠিক আছে। তো দেখার পরে ওরে মনে করেন যে ধইরা ওই কাদার মধ্যে উবুত করে কুপা ফেলেছে, সব গান মোট পেয়া কুপা ফেলেছে। তো ওরে খুঁজতেছে পায় না। পরে যায় দেখে যে ওই ক্ষেতের মধ্যে পা উপরের দিকে মাথা নিচে কাদার মধ্যে গাথা, দিনের বেলা। আর ওই খালটাও ভালো নয়, বর্ষার সিজন আসছে না এখন, এমনি দেখবেন যে অল্প একটু পানি, কোনো স্রোত নাই, কিচ্ছু নাই। আচ্ছা কিন্তু ওই জায়গাটা হচ্ছে গা ওই বর্ষার সময় খুব স্রোত, দাঁড়ায় থাকা যায় না। কিছু কিছু জায়গা আছে অনেক গভীর, ওই জায়গাটা দাঁড়ায় থাকা যায় না। এই যে আমি গতবার গেছিলাম, যে আমি বাস ধরেও দাঁড়াইতে পারি না। ওই জায়গায় প্রতি বছরই একজন করে মানুষ নেয়, এইভাবে হ্যাঁ, ওই খালের মধ্যে। আসলে এমন খাল বিল পুকুরের আমি দেখছি কোনো ইয়ত্তা নেই, মানে অনেক পাওয়া গেল এখন অনেক পর্যন্ত। পাওয়া গেছে। আর এগুলো সব ক্ষেত্রে মানে দয়া করে কেউ সব ক্ষেত্রেই ভৌতিক ধরে নেবেন না। অনেক রকম জিওগ্রাফিক্যাল কারণেও এই ধরনের ব্যাপারগুলো হয়, অনেক রকম ভৌগোলিক ব্যাপার থাকে, অনেক সময় স্রোতের বিভিন্ন রকম টান তৈরি হয়, সেখান থেকে অনেক মানুষের এবং দুর্ভাগ্যক্রমে সেখানে পড়ে গেলে মৃত্যু অবধারিত হয়েছে। এবং আমি অনেক প্রতি বছরই মনে করেন এক মার এক ছেলে হোক মেয়ে হোক, প্রতি বছরই নেয়। আর ওই খালটা শুকায় না, জীবনে শুকায় না। ওকে, এমন অনেক খাল আছে যেখানে মানে শুকাবে না। এটাও একটা ভৌগোলিক একটা মানে ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ মানে রয়েছে। আমি বলছি না যে আপনি যেই খালের কথা বলছেন ওই খালেও কোনো ভৌগোলিক ব্যাপারই আছে, হয়তোবা সেখানের ব্যাপারটা ভৌতিক, কিন্তু যাতে করে যে কোনো খাল বিল দেখলেই কেউ ভয় পেয়ে না যায়, তাই বললাম যে সব ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। মানুষ যদি সাবধান থাকে, ইভেন খুব কড়া আকারের সামুদ্রিক রিপ কারেন্ট যেটাকে বলে, উল্টো স্রোত, সেটা থেকেও বাঁচা সম্ভব যদি স্রোতের সাথে সাথে কেউ সাঁতার কাটতে শুরু করে, এবং এক পর্যায়ে স্রোতটা যখন শক্তিশালী কম হয়ে যায় তখন আস্তে করে সাঁতার কেটে চলে আসা যায়। অনেক রকম উপায় আছে। তো মানুষ আগেই যদি ভৌতিক ভেবে নেয় তাহলে বাঁচার চেষ্টাটাই করবে না। সেই কারণে আমরা যখন প্রচার করি তখন এই ধরনের কথাগুলো আমরা বলে দিই। সব ক্ষেত্রে সবকিছু ভৌতিক নয়, আগে লজিক থাকবে, লজিক পার করে যদি না মেলে তারপরে ভৌতিক। ভূত বলে দিলেই ভূত হয় না। তো অনেক ধন্যবাদ আপনাকে, ডরের এই জার্নিতে আপনি এসেছেন এবং আপনাকে ফ্যামিলি থেকে সাবধান করার পরেও আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং এই চরে এসেছেন। এই চরে এসে হয়তো কিছুদিন পরে রেহান আমরা চরটার আর সন্ধান পেতাম না, কারণ হচ্ছে চরে কিন্তু পানি একদম উঠি করছে। হয়তো 2-1 দিনের মধ্যে এই চরটা পানির নিচে তলিয়ে যাবে, অস্তিত্বই থাকবে না। এবং এই চরে আমরা আসার একটা বিশেষ কারণ রয়েছে। আমরা যাদের কাছ থেকে শুনেছি কি ঘটনা ছিল, সেই ঘটনা ধীরে ধীরে আমরা সবার সাথে শেয়ার করব। যারা এখানে রয়েছেন কিংবা যারা আমাদেরকে ইথারে শুনবেন সবাই জানতে পারবে। তো আপাতত আপনাকে অনেক ধন্যবাদ। জি ভাই, আপনাদের ধন্যবাদ আমাদের আপনাদের সাথে আনার জন্য। অলরাইট দেন, আবারও ডর, আবারও অতিথি, আবারও কিছু সত্য ঘটনা, আর একটু টুকটাক বিশ্লেষণ যে আদৌ ঘটনা সত্য কি না। আরেকটা বিষয় হচ্ছে যে কি জানি বিষয়টা ছিল, বিষয়টাই ভুলে গেছি, বুঝছিস। আজকে ব্ল্যাঙ্ক হয়ে গেছি আমি, যে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে, সেই ঘটনাগুলো শোনার জন্য অনেকটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কারণ আমরা জানি যে এমন কিছু ঘটনা আজকে সবার সামনে আসতে যাচ্ছে, যেই ঘটনাগুলো নিয়ে অনেকে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করবে, হয়তো অনেকে বকাঝকা করবে, কিন্তু আমরা জানি যে আমরা কেন তুলে আনছি এটা, এবং পেছনের কারণগুলো জেনেই আমরা তুলে আনার চেষ্টা করছি। এবং যতটুকু সম্ভব পেছনের কারণগুলো আপনাদেরকেও বলা হবে, তাই একটু ধৈর্য ধরতে হবে আর কি। তো আমাদের সাথে আজকে আছে দুই বন্ধুর সাথে আগে একটু পরিচয় হয়নি, তাই না? আপনার নামটা? ডেমরায় থাকেন আপনি? আর আমার নাম হচ্ছে তুষার, আমি ডেমরা সারুলিয়া থেকে আসছি। আচ্ছা, ওকে। তো দুই বন্ধুরে আমরা পেলাম। কোন বন্ধুর ঘটনা দিয়ে আমরা একটু আগে শুরু করতে পারি? আমার মনে হয় ওনারাই ভালো বলতে পারবে যে অ্যাকচুয়ালি কে কোন ঘটনাটা আগে শেয়ার করতে চায়। তুষার ভাইয়ের ঘটনার আগে শুনি আমরা। ঠিক আছে, Okay, fine, তাহলে আমরা তুষার ভাইয়ের কাছে তুষারপাত করি। জি অবশ্যই। তুষার ভাই কি করছেন এখন? আমি এখন বিজনেস করছি।
আচ্ছা, আর ড্যামরাতেই থাকেন এখনো? জি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে ঘটেছে ঘটনাগুলো না আপনার শোনা আমার হয়েছে সাথে কারো কাছ থেকে? ঘটনা ঘটেছে এটাও বলবো, আর আমার বড় খালাতো ভাই ওর সাথেই ঘটনাটা ঘটছে, এটাই আমি আজকে বলবো আর কি। ওকে, তাহলে আমরা শুরুতে কোন ঘটনাটা শুনবো? শুরুতে আমি আমার খালাতো ভাইয়ের ঘটনাটাই বলি। ওকে, আমরা এই ঘটনাটা দিয়ে শুরু করি তাহলে। ঘটনা হচ্ছে আমার খালাতো ভাই আমার বড়, 1997 সালের ঘটনা এটা। হুম। তো আমার ভাই একটা মেয়েকে খুব ভালোবাসতো, ওর একটা বন্ধু ছিল, ওই বন্ধুকে দিয়ে বিভিন্ন চিঠি এটা সেটা আদান প্রদান করতো। তো মেয়ের নাম ছিল সুমা আর কি। তো আমার খালাতো ভাই ভালোবাসার ক্ষেত্রে একটা সময় অনেক উন্মাদ হয়ে যায়। আচ্ছা। তো আমাদের ফ্যামিলি, আমার মা, আমার খালা সবাই মিলে ওর একটা সান্ত্বনা দেয়, ঠিক আছে তুমি যেহেতু ভালোবাসো, তোমার এখনো সেই বয়সটা হয়নি, তুমি এখনো টিনেজ, তারপর আমরা মেয়ের সাথে কথা বলবো বা যাব। আচ্ছা। তো এরপরে মেয়ের ফ্যামিলিতে যায় ওনারা সবাই, ওদের দুজনের দোনো ফ্যামিলি বলে যে ঠিক আছে আপনার মেয়েও লেখাপড়া করুক, আমার ছেলেও লেখাপড়া করুক। ওরা একটু বুঝের হওয়ার পরে আমরা ওদের বিয়ে টিয়ে দিয়ে দেবো। তো এই পর্যন্ত এই কথা তারপর শেষ আসে পড়ছে। তো আমার খালতো ভাই পরবর্তীতে জানতে পারলো যে তারই যে বন্ধু যে চিঠি আদান প্রদান করতো, আমার খালাতো ভাইয়ের চিঠিটা মডিফাই করে ও অন্যভাবে লিখে ও প্রেম নিজের নামে করতেছে চালিয়ে দিত। নিজের নামে, সেটা বুঝাইতো আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তো একটা পর্যায়ে যখন এরকম এই ব্যাপারটা জানতে পারলো আমার খালাতো ভাই, তখন ওরে কিছু বললো না বন্ধুরে, চুপচাপ মেয়েটার কাছে গেল, যাওয়ার পরে মেয়ের এই কথা বললো না আমি আপনাকে এসব বিষয় ই করি না। আমার খালাতো ভাই ওই বন্ধুরে দিয়ে ওর সামনে রেখে অনেকগুলি ঘুমে টেপে টানাইলো। আমার খালাতো ভাই একটা দোকানে থাকতো, বাড়ির পাশে এই দোকানটা ছিল, দোকানও করতো আবার রাত্রে ওখানে থাকতো। ঘুমের ওষুধটা নিয়ে যাওয়ার পরে আপনার অনেকগুলি ওষুধ একত্রে খেয়ে ফেলে রাত্রে। তো খাওয়ার পরে যখন খুব খারাপ লাগতে থাকে তখন ঘুমাইতে থাকে খুব জোরালো ভাবে, গঙ্গানির শব্দ হয়। ঘুমাইতে এক পর্যায়ে শুনতে পারে কে এই আমার এক চাচা আর কি শুনতে পারে, মানে আমার খালুর ভাই আর কি। আচ্ছা, উনি কোথায় ঘুমাচ্ছিলেন? একটা দোকানে? হ্যাঁ, একটা দোকানে, বাড়ির সামনে, মুরাপাড়া বাড়ির সামনে, বেবি স্ট্যান্ড আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এক পর্যায়ে কাকা যখন জানতে পারে, দোকান তো ভিতর দিয়ে তালা মেরে থাকে, তো টিনটা একদিক দিয়ে ভেঙে কাটার পরে ওই আমার খালতো বাইরে দেখতে পাই যে মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। ও মনে করেন খুব দাপাদাপি মানে ধাপাইতেছে আর কি, মানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তো সাথে সাথে আমার বড় খালু, আমার ওই যে ওই কাকা, ওরা দৌড়াদৌড়ি করে নিয়ে গেল। তারপরে ছেলেরে বললো যে তুমি কি করছো, ওর এই অবস্থা কেন? ওর বন্ধুকে বললো ও তো ঘুমের ট্যাবলেট খাইছে অনেকগুলি। আচ্ছা। তো যাই হোক নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে খুব কাছাকাছি একটা হসপিটাল নিয়ে যাওয়ার সময় সুইচ গেট নামক একটা জায়গা আছে, সেইখানে নতুন ব্রিজ হচ্ছে আর কি। তো কাঠের পুল দিয়ে যেতেছে, নিচে ব্রিজ রডগুলি খারাপ করার ছিল। তো একটা পর্যায়ে আমার ভাই যখন ঝাঁকানি দিল, তখন ও ওদের হাত থেকে ছিটকে গিয়ে ওই রডের ভিতরে ঢুকে যায়। যখন উপরে পড়ে তো চিত হয়ে পড়ে, পেটের ভিতর দিয়ে রডগুলি বের হয়ে যায়। তো যাই হোক তখন খুব মর্মান্তিক একটা ঘটনা। তারা নিয়ে উঠানোর পরে হাসপাতালে, তারপরও নিয়ে যায়, দাপাইতে থাকে, তারপর নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ আগেই আমার খালতো ভাই মারা যায়। আচ্ছা। না, যেদিন মারা যায় তার সেই গোসল টোসল দেওয়ার পরে যেদিনই করবে, সেই দিন রাত 12টার পরে আমি আর আমার খালা অন্ধ থাকে, মানে যে মারা গেছে তার মা। খালা অন্ধ, যে যাই হোক টয়লেটে যাবে, আমি একটু নিয়ে যেতেছি। ঠিক তখনই আমি দেখতে পারলাম যে আমার খালাতো ভাইকে যেখানে দাফন করা হয়েছিল সেই জায়গায় একটা আম গাছের উপরে একটা সাদা পর্দার মতো ঝুলতেছে, যেমন কি গলাটা মনে হয় বান্দা, কি জানি দেওয়া দিয়ে বাঁধা আর কি, কিন্তু ঝুলতেছে। মানে কোন একটা কিছুকে সাদা চাদরে ঢেকে গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে, গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে। হ্যাঁ, এবং নিচে কালো কাপড়, আবার 3-4 জন আর কি চতুর্দিকে তারা ঘুরতেছে। তখন আমার খালাকে জিজ্ঞাসা করলাম, খালা এখানে এই ঘটনা বললাম, খালা তো অন্ধ, দেখে না। তো যখন আমি ঘরে গিয়ে এই বিষয়টা বললাম, বের হয়ে দেখি কেউই নাই। আর যে ছেলেটার সাথে ওই চিঠি আদান প্রদান করতো, যে ছেলেটা, ওই ছেলেটার এর মধ্যে অ্যাক্সিডেন্টও হয়। খুব মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়নি কিন্তু খুব সিরিয়াস অবস্থা। আর মেয়ের বিষয় পরে আমরা জানতে পারি যে মেয়ে অন্যত্র বিয়ে হয়েছে কিন্তু এটা করতে পারেনি। তো
এইভাবে এইভাবে চলতে চলতে অনেক বছর গেল, অনেকেই অনেক কিছু দেখছে, ভয় পাইছে, মানে আপনি যে কালো মূর্তি সাদা কাপড় জি, দেখেছেন এটা অনেকেই দেখেছে। অনেকেই দেখেছে, ওই অনেকেই জায়গার এটা মধ্যে নিয়ে- কি আপনি আর কখনো দেখেছেন? না, আমি একটু বলি আসলে মানে আমি ওনার খালাতো মানে যার ভাই ওনার কাছ থেকে শুনছি, যখন আপনার ওনাকে কবর দেওয়া হয় এরপরে প্রায় ওর আম্মা অন্ধ থাকে, ঠিক আছে, ওর আম্মা শুনতো যে ওনার ছেলে আসছে, ওনার কাছ থেকে খাবার চাইতেছে, মা আমার অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দাও, ঠিক আছে, এরকম প্রায় ঘটনা ঘটতো। কখন রাতের মানে রাত্রের বেলা রাত কবর দেওয়া হয়, কবর দেওয়ার মানে 3-4 দিন পর থেকে প্রায় এই ঘটনাগুলো ঘটতো। খবরটা হচ্ছে দরজা তোমাদের knock করতেছে। বাসার কাছেই দেওয়া হয়েছিল? না না, এটা দেওয়া হয়েছে আপনার প্রায় নদীর কাছাকাছি। আচ্ছা। সেটা এখন বর্তমান পেপার মিল হয়েছে, এরকম একটা জায়গা আর কি দেওয়া হয়েছিল। আচ্ছা। তো যাই হোক, ঠিক এরকম বিভিন্ন রকম ঘটনা এক পর্যায়ক্রমে হইতে হইতে 2012 সালের ঘটনা আসি আমরা। তো 2012 সালে আমাদেরই এক আত্মীয় বকুল ভাই নাম, ঠিক আছে, তার মেয়ে সুমা নাম, তো তাকে বিয়ে দেওয়া হয়। বিয়েটা হয় আপনার লাভ ম্যারেজের মতোই, অন্য এক গ্রাম থেকে ছেলে আসা, মেয়েটারে ভাগে নিয়ে বিয়ে হয়। শ্বশুর বাড়ির তরফ থেকে ছেলেরে মোটামুটি ভালো সম্মানই করা হয়, কিন্তু ছেলেটা কি হয়, বিয়ে করার পর মার সাথে তেমন একটা রিলেশন হয় না, মার থেকে একটু আলাদা, আর বোর আচরণ আর বিভিন্ন কিছু থেকে মা একটু অন্যরকম হয়ে যায়, ছেলের মা। আচ্ছা। প্রায় ওদের মধ্যে ঝগড়াঝাটি হইতে থাকতো। তো এক পর্যায়ে এরকম ঝগড়াঝাটি হইতে হইতে দেখা যায় সংসার করতে পারছে না। পরবর্তী ছেলেটা মেয়েটাকে নিয়ে আলাদা অন্যত্র সংসার করতে থাকে, তাও ঝগড়াঝাটি বিভিন্ন রকম সমস্যা হইতে থাকে। তখন এই মেয়েটা বাপ মা দাওয়াত করে যে আমরা কাজ করি, শাশুড়ি আর মেয়ের জামাই যাতে একসাথে থাকে, আমরা এই বিষয়ে একটা আনুষ্ঠানিকতার মধ্যে তাদের দাওয়াত করি। তো ওরা কেউ আসে না। তো এক পর্যায়ে ছেলেরে বলতেছে তোমার আম্মার তো আমরা অনেকই করছি, আসে না, তো তোমরা মিলটিল হয়ে যাও। তো এই ঘটনার পরে ছেলে ব্যবসার কাজে একটু চিটংয়ে যায়, তখন শুনতে পারে যে মেয়েটা একটু ঘরের মধ্যে এলোমেলো ভাবে চলাফেরা করে আর কি, খুব ঝামেলা করতেছে। তো ছেলে যখন আসে দেখে যে মেয়ে চলে গেছে বাপের বাড়ি। কি কারণে? চাল চলন ঠিক আছে, আর কেমন জানি অন্যরকম হয়ে যায় মেয়েটা, যেমন মনে করেন সন্ধ্যা রাত্র বের হয়ে যায়। ওর ছেলের আশেপাশে আরো যে বাড়ির মানুষজন থাকে তারা প্রায় দেখে যে মেয়েটা যে কোনো সন্ধ্যা নেই রাত্র নেই বিভিন্ন জায়গায় চলে যায়, এমনকি আপনার পাশে গাছ আছে, গাছের মধ্যে উঠা থাকে মেয়েটা গাছের মধ্যে উঠে থাকে। এরকম করার এক পর্যায়ে মেয়েটা নিজে থেকে অটোমেটিকলি তার বাপের বাড়ি চলে আসে। বাপের বাড়ি বেশি দূর না, হয়তো 8-10 কিলোমিটার হবে। তো যখন বাপের কাছে আসে, তখন বাপের বাড়ি আসার পরে তার আব্বা বলতেছে, বকুল ভাই বলতেছে যে কি হইছে, তুই এইভাবে কেন আসছ? আমি আসছি, আমার ভালো লাগে না, আমি আইসা পড়ছি, আমারে খাবার দাও তাড়াতাড়ি। আবার ওর আব্বাস 2 দিন আগে আবার বিস্কিট টিস্কিট বিভিন্ন কিছু আনছিল ঘরের মধ্যে, এই জিনিসগুলি আলনার পিছনে এই রাইখা দিছিল, অন্তরালে রাখছে। তখন মেয়ে যখন আইসা বলছে আমার ক্ষুধা লাগছে, খাবার দাও, কয় না এখন কি দুমু, তুই আসছ বো, আমরা করি, রান্না বান্না করে দিই, কেন এখন বসুম, আর খাবার নাই, তুমি মিথ্যা বললা কেন? আলনার পিছনে ওই যে কালকে বিস্কুট চানাচুর আনছো সেটা আমাকে দাও। হঠাৎ তারা একটু হয়ে গেল, ও জানতে পারলো কিভাবে যে আমরা আলনার পিছনে এগুলি রাখছি। 2 কেজি বিস্কুট আরো অনেক কিছু থাকে, পিঠা টিটা, সবগুলি মনে করেন যে আপনার 15 মিনিটের মধ্যে শেষ, খায় ফেলছে। আচ্ছা। তো এই জিনিসটা দেখে তো হতবাক, বাপ মা সবাই খুবই হতবাক, স্বাভাবিক। এত ক্ষুধা ওর লাগছে, তাও আবার একটা মেয়ে আবার একটা মেয়ে, কি করতেছো তুই? হ্যাঁ আমার খিদা লাগছে, আমি খামা, আমার এক্ষুনি খাওয়া দাও, 5 প্লেট খানা দেবে আমারে। ওইগুলো শেষ করে আবার সে ওইগুলি চাচ্ছে। শেষ করে 5 প্লেট খানা চাচ্ছে। ও কখনো ও নিজের জন্য 1 প্লেট চায় না, 5 জনের খাবার চাচ্ছে, 5 5 জনের জনের যে পরিমাণ খাবার খায় আর কি, ওরকম যেরকম খাবারটা খায় আর কি। তো এক পর্যায়ে ঠিক মাগরিবের 10-15 মিনিট আগে মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে একটা পুকুরের মতো ছিল আর কি, সামনে একটা খুব নোংরা পুকুরের মতো ছিল, একটাই ছিল গ্রামের যেরকম লেপটিন টেপটিন থাকে আর কি, মানে লেপটিন এখানে এই পুকুরের মধ্যে চলে যেতেছে মেয়েটা। তো ওর ছোট ভাই আবার দেখতে পারছে যে আসলে ঘটনাটা কি রকম, কেন তার কাছে মনে হয় কিছুটা অস্বাভাবিক লাগছে। তো দেখে যখন ওর আব্বাকে জানাইছে, তখন ওর আব্বা বলে এই তুই এখানে কেন? তো এক পর্যায়ে মেয়ের টাইনা হেসটা নিয়ে আসার পরে এই আমি যাব, তুমি কে আমার বলার, তুই কে, আমি এখানে আসুম, আমার যেখানে ইচ্ছা আমি সেইখানে যাবো, তুই কে? ওর আব্বাকে একটা ধাক্কা দিছে, এই ধাক্কার মানে খেয়ে আমার ওই ভাই মনে করেন আলনা টালনা সহ আরো কিছু নিয়ে পড়িয়া যায়। মানে এত শক্তি যে ওর মধ্যে কোথা থেকে আসলো এটা, মানে উনি চমকে যায় যে মেয়ে আমার এটা কিভাবে করলো এরকম কাজটা। তারপর ধাক্কা দেওয়ার পরে
আপনার চুপচাপে গিয়ে খাটের এক কোনায় বসে থাকে, মানে দুই পাও আর দুই হাঁটু একসাথে করে বসে রয়েছে খাটের একটা কোনায়। আচ্ছা। আর মানে কেমন জানি উদ্ভট উদ্ভট শব্দ করে, আওয়াজ করে মানে যেন সারাক্ষণ। কারো কোনো কথার পরিপ্রেক্ষিতে বলছে কিছু, এরকম মনে হয় কি? না, ও যে কথা বলে না, নিজে নিজেই নিজে নিজে আপনার 10টা কথা আপনি বলবেন, একটা যদি উত্তর দেয় আর কি। বাই চান্স। খুব বিকট বিকট কিরকম মানে অন্য অন্য রকম আর কি আওয়াজ দেয় আর কি, বিকট বিকট আওয়াজ দিতেছে। তখন এই অবস্থা দেখে আর তো খুব ভয় পেয়ে যায়, আসলে ঘটনাটা কি। ওনাদেরই এক নানি হয় আর কি, আমাকে কয়, দেখ না ওরে কোনো আছর টাছর বা কোনো খারাপ কিছুতে ধরল নাকি, আচ্ছা। তোরা এটা আগে দেখ। কয় না, এটা ডাক্তার দেখাইতে হইব, ওর মনে হয় মানসিক কোনো সমস্যা হয়েছে। লুই এমন করবো কেন? বাড়ির পাশে একটা হিজল গাছ ছিল। পরের দিন দুপুর 12টা, ঠিক 12টার মতো হবে, এই চুল এলোমেলো আর এই শরীরে উন্না নাই, এমন অবস্থায় ও হিজল গাছ ছিল, গাছের উপর উঠে রয়েছে। গাছের উপরে উঠে রয়েছে আর কি জানি করতেছে গাছের মধ্যে। মেয়েটা যখন এই জিনিসটা দেখলো আর ওর চেহারার দিকে ওর আব্বা ওর আম্মা চাইলো, তখন মানে একটু ওরা মানে এরা খুবই আতঙ্কের মতো হয়ে গেল, আতঙ্কের মধ্যে পড়ে গেল। পড়ে গেল। গাছ উঠছে ভালো কথা, মেয়ে এটাই করছে, কিন্তু ও যেভাবে ওর চাহনিটা যেরকম ছিল, মনে করেন যে এই চাহনিতে মানে তারা হতবাক হয়ে গেছে, মানে ওর মধ্যে কি হয়েছে। তারপর কি হলো? এই ঘটনাতে ওরা বুঝতে আর বাকি রইল না যে আমার মেয়ের হয়তো কোনো খারাপ কিছু একটা আসল করছে, এটাই হয়তো সত্য হবে। শীতলক্ষা নদীর উপর থেকে কবিরা জানলো। আপনারা এটাকে মানসিক কোনো সমস্যা ভেবে ডাক্তার দেখাননি? ফার্স্টে ডাক্তার দেখাইছিল, ঘুমের ওষুধ দিছে, কিন্তু পর্যায়ক্রমে ওর আচরণ বিধি দেখা সবসময় ও 5 প্লেট খাইতে চায়। 5 প্লেট কেন খাইতে চায়? মানে এর কম বেশি না কখনোই? না, কম বেশি কখনোই না, শুধু আমি 5 প্লেট খাবো, ঠিক আছে, এই কথা বলে। মনে হচ্ছে যেন সে একাই অ্যাকচুয়ালি 5 জনের খাবার। হ্যাঁ। ওকে, তো তারপর পরবর্তীতে মনে করেন কবিরান্তে নিয়ে নামায় নিয়ে আসে, ও মেনু বইলা দেয়, শুটকি কি কি রানবো এগুলি মেনু বইলা দিতেছে, এইগুলি রান্না করো। রান্না করছে ভালো কথা, পরে ঠিক 5 প্লেটই নিয়ে ও ঘরে খাবে না, হিজল গাছের এখানে দিয়ে আসতে বলে। তো কথা অনুযায়ী আর কি করবে, কিন্তু নিজের মেয়ে, কিন্তু সামনে যেতে কিন্তু সবাই ভয় পাইতেছে। ডর মানে ভয়। নিজের মেয়ে, কিন্তু সামনে যেতে কিন্তু সবাই ভয় পাইতেছে। আচ্ছা। তখন 5 প্লেট নিয়ে দিয়ে আসছে, যে আইসা বরবাদ দিয়ে, যদি বিশেষ করে 5 মিনিট 10 মিনিটও হয় নাই মনে হয়, আসার সাথে সাথে যদি দেখে খাবার নাই, ঠিক আছে, মেয়ে আছে কিন্তু খাবার নাই। খাবার নাই না, কতক্ষণের মধ্যে বললেন? এই 5 থেকে 10 মিনিটের মধ্যে। কতগুলো খাবার ছিল? 5 প্লেট খাবার ছিল, মেয়ে একাই ছিল। What do you say about that? তো just যতটুকুই শুনছি মানে আমার কাছে পুরাই অবাক। 5 মিনিট 10 মিনিটের মধ্যে 5 জনের খাবার গায়ে? মেয়েটাই, সম্ভব না কখনো। হ্যাঁ, একাই। ওকে, তারপর আপনারা একটা কবিরাজ দেখানোর কথা হ্যাঁ, একটা বলছিলেন। কবিরাজ নিয়ে কি হলো আসে। সেটা? কবিরাজ নদীর ওই পার ছিল, ওইখান থেকে কবিরাজটা নিয়ে আসে। কবিরাজ আনার পরে ওই মেরে দুরুপ অনেক কিছু পড়ার পরে আপনার মেয়েটাকে ধরে, মাথায় চুলো ধরে, হাতে ছাড়িও ধরার পরে বলতেছে যে, এই তুই কে, এইখানে কেন আসছ? তো একসাথে 5 জনের নাম বলতেছে, লিটন, আসমা, আরো অনেকের নাম বলতেছে। আমি কেন বলুম, তুই যাবি কিনা সেটা বল। কেন আমি যাবো না, আমি এখন খানা পাইতেছি, এখন আমি যাবো না, খাবো দাবো এখানেই থাকবো, আমি যাবো না। এই বলার এক পর্যায়ে অনেক কিছু করার পর, দোয়াদুরু পড়ার পর ইটি করে পানি পড়া দিয়ে আসে, যে কিছু হইলে এটা ছিড়াইবেন, আর আমি এটার একটা ব্যবস্থা করতেছি, কি করা যায়। এটা হচ্ছে হুজুর। এটা কবিরাজের বক্তব্য। ওকে, তো কবিরাজ যখন যায়, পানি ছিটা দিতেছে, ই করতেছে, দেখে কাজ হইতেছে না, এই উন্মাদনা বাড়তে আছে। তারপর আবার ইমাম সাহেব আনে। তো ইমাম সাহেব আপনার আইসা এরকম আপনার আয়াতুল কুরসি হাতনামা পড়তেছে, বিভিন্ন দুরূপ করে ই করে আপনার মেয়েটাকে, কিন্তু এতেও সাময়িকের জন্য, কিছু সময়ের জন্য আর কি হয়, ভালো হয়, তারপরে আবার মনে করেন এই উন্মাদনা শুরু হয়। তখন ওই কবিরাজকে খবর দেওয়ার পরে যে এটা তো আমার পক্ষে সম্ভব না, আমারই একজন বড়ই আছে, তার কাছেই করেন। তো বড় কবিরাজ আসে, বড় কবিরাজ আসার পরে ওনার সাথে একটা কন্ট্যাক্ট হয় যে আমার এটা মেয়েটার ইটা আপনি শেষ করে দিবেন। মেয়েটারে একটা র্যাক দেয়, চতুর্দিকে একটা র্যাক দাগ দেয়, গোলাকৃতি, ওইখানে মেয়েটারে বসায়। বসানোর পরে মরিচ ফাঁকি আর অনেক কিছু এগুলি নিয়ে যেমন ই করতে থাকে, ওর উপরে দেয় আর বাড়ি দেয়। তারপরে ওর নাম বলে, আমি লিটন। তুই কোন লিটন? আমি লিটন উকিলার ভাই, খালতো ভাই আর কি বলতেছে, আমি লিটন। ওরে কেন ধরছ? ওনা তোর ভাগ্নি হয়, তুই ওরে কেন ধরছ? আমি ধরি নে, আমারে ওর মধ্যে দিছে। বানিয়াদির এক মহিলা আছে যে মানে ব্ল্যাক ম্যাজিক করে আর কি, ব্ল্যাক ম্যাজিক করে, এই মেয়ে এই মহিলাই ওর মধ্যেই করছে। তুই যাবি কিনা বল, নাহলে তোর এই করুক। না, আমি যাম না,
আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম, আমি এখন খানা টানা পাইতেছি, আর কি কি আছে, আমরা 5 জন আছি, আমরা এখন যাব না। তো এই কথা বলার পরে এক পর্যায়ে মনে করুন অনেক রকম টর্চারিং করতে থাকে মেয়েটারে। টর্চারিং করার পরে তো কবিরাজ আইসা পড়ে যে ভাই এটা তো অনেক সমস্যা হইতেছে, এই কোনোভাবেই তুই করতে পারতেছি না। তারপরে কবিরাজ আবার আরেকটা করে টেকনিক্যালি জিজ্ঞাসা করে তোরে কেই করছে, পরে বলে যে আমার ওইখানে ওই মহিলা করছে, একজন মহিলা বানিয়ে দিল। তো ওই মহিলার কাছে আবার যায় আমার ভাই বকুল ভাই, মানে যার মেয়ে আর কি। তো যাওয়ার পরে মহিলাকে যখন ধরে তখন মহিলা স্বীকার করে যে হ্যাঁ আমার এরকম করছে। কিন্তু কেন সে করেছে? যখন বলে তুমি কেন করছো, তখন বলে যে আপনার বিয়ে নিয়ে আমার অনুমতি দিচ্ছে করার জন্য। আচ্ছা, বিয়ে মানে নিয়ে করছে, এই টাকা মেয়ের দিচ্ছে। শাশুড়ি? শাশুড়ি, হ্যাঁ। আচ্ছা। বনিবনা এবং অত্যাধিক হিংস্র মানবিকতা থেকে এই কাজটা উনি করে আর কি। অমানবিক একটা কাজ, যাই হোক ব্ল্যাক ম্যাজিকেরা প্রজেস্ট করা। তো এইখানে আপনার এই ঘটনা শোনার পরে বলে ঠিক আছে আপনি তাহলে করছেন, আপনি এটা বের করবেন। আচ্ছা, ওই মহিলা বলতেছে হ্যাঁ আমি করছি, এটা সত্য, ঠিক আছে, কিন্তু আমি বের করার ক্ষমতা আমার নাই, তাহলে আমি মরে যাবো, আমি আর অস্তিত্ব থাকবে না, আপনারা অন্য ব্যবস্থা করেন, আমারে ক্ষমা করেন। তো এই কথার পরবর্তীতে যখন আবার কবিরাজের কাছে গেল, তো কবিরাজে একটু ভালো একটা এমন বললো যে যেভাবেই হোক আমার মেয়েটাকে আপনি উদ্ধার করে দেন। তো আবার আসছে, আসার পরে যখন ধরছে আপনার চারিতে চুলে, আর কবিরাজের ওর যা যা করার আর কি, আর বিভিন্ন সুরাটুরা পুরো অনেক টর্চারিং করার, এক পর্যায়ে বলতেছে যে হ্যাঁ আমি যাবো লিটন, আমি যাব, কিন্তু একটা শর্ত আছে, আমার একটা কথা আছে, একটা শর্ত আছে। বলতেছে যে কালকে ঠিক সন্ধ্যার আগে, যে সময়টা থাকে সন্ধ্যা এবং রাতের মধ্যে, ওই সময় ঠিক আছে এক হাড়ি খাবার 3 রাস্তার মোচরে মাঝখানে দিয়ে আয়সা পড়তে হবে। আচ্ছা, দিয়ে আয়সা পড়লে তার পরবর্তীতে আমি এখান থেকে যাব, এর আগে না। তো হ্যাঁ যেরকম কথা, তো আপনার এই এক হাড়ি নিয়ে এই খাবারটা নিয়ে সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে ওইখানে দিয়ে আসার পরে যখন ওরা চলে আসা পড়ে, তখন দেখে যে মেয়ে খুব জোরালো ভাবে, এমন জোরালো ভাবে একটা চিৎকার দিয়ে মানে উপরে উঠে, অনেক উপরে উঠে পড়ে যায়, তারপর আর জ্ঞান হারায় ফেলে। ঠিক পরের দিন আল্লাহ রহমতে দেখে যে না, মেয়ে এখন স্বাভাবিক হয়ে যায়, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক হয়ে যায়। ওকে, তো শেষ পর্যন্ত হচ্ছে এইভাবে মুক্তি পাওয়া হ্যাঁ, গেছে। এইভাবে মুক্তি পাওয়া যায়। তো এরপরে এটা 15 সালের কথা, আমার খালাতো বোন আবার স্বপ্ন দেখে একটা, এইটার মাধ্যমে ওরা বলে যে বোন আমি তো অনেক যন্ত্রণা সহ্য করছি, আমি অপমৃত্যু হয়েছে আমার, আমি নিজে আত্মহত্যা করছি, তো আমি অনেক যন্ত্রণা সহ্য করছি, এখন আমি মুক্তি পাইছি, এখন আমি ভালো আছি। এটা উনি স্বপ্ন যোগে বইলা যায় আমি এখন ভালো আছি, তোরা বোন আমার নিয়ে আর চিন্তা করিস না, আমি আর কারো ক্ষতি করবো না। ওকে, যাই হোক, ঘটনা তো শুনলাম আপনার, মানে শেষ পর্যন্ত কতটুকু কি ঘটেছে এটা আসলে যার সঙ্গে ঘটেছে, কি স্বপ্নটা কিরকম দেখেছে সেই বলতে পারবে। সেই বলতে পারবো, হ্যাঁ। তো আমরা এবার একটু আপনারই বন্ধু, আমাদেরও আরেক বন্ধু, তো উনার কাছে যাই। আপনারও নিশ্চয়ই অনেক ঘটনা আছে, আমরা ডটিমের কাছে যেটা শুনেছি। তো তার আগে একটু আপনি কি করেন সেই জিনিসটা একটু। আমি রেজাউল, আমি একটা বিজনেস করতেছি, শারুলা ড্যামরা থেকে আসছি। ওকে, ঠিক আছে, তাহলে আপনার ঘটনাটা, কোন ঘটনাটা আপনি প্রথমে সবার সাথে আমার share প্রথমে সর্বপ্রথম যে ঘটনাটা ঘটে ছোটবেলায়, সেটা আমি বলতে চাইতেছি। করবেন? প্লিজ আমরা শুনি সেটা। ঘটনাটা ঘটে হচ্ছে আমি তখন ক্লাস 4-এ পড়ি। তো আমাদের বাসায় ভাড়া থাকতো এক ভাড়াটিয়া, সেম আমার সমবয়সী। তো ও আর আমি একসাথে সবসময় চলাফেরা করতাম। তো বলতেছে দোস্ত আমরা চল এক কাজ করি, আমরা বক শিকার করি। কেমনে বক শিকার করব? তো বলে দোস্ত আমরা গ্রামের মধ্যে পুঁটি মাছের মধ্যে ঘুমের ট্যাবলেট দিয়া দিতাম, রাইখা দিতাম, ওখানে বগায় খাইলে, ঘুমের ট্যাবলেট খাইলে বকটা ওইখানে মানে ঘুমাই যাবো, আমরা তাই ধরে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, মানে আমার ভাইয়ের মাইগ্রেনের সমস্যা ছিল, তো ঘুমের ট্যাবলেট খাওয়াইতো, ওখান থেকে নিয়ে আমরা আর ওই যেখানে আপনার লাউয়ের টালা থাকে, যে ওই টালার ওখানে যেখানে বগাইসা বসে পুকুর পাড়ে পুরো 4 সাইডে, ওখানে আপনার এইভাবে দিয়ে রেখেছেন। এইভাবে একটু ইন্টারাপ্ট করি, যে জিনিসটার কথা আমাদেরকে এখন বললো, যে প্লিজ যারা শুনেছেন কখনোই এই ধরনের জিনিসগুলো ফলো করবেন না, কারণ মানুষের এই ধরনের শিকারেই কিন্তু আজকে এই প্রজাতিগুলো একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং যেগুলো পরিবেশের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এভাবে কখনোই শিকার করা, সেটা বক হোক বা কোনো কিছু হোক, একদম ইলিগ্যাল একটা বিষয়। জি। তো তারপর আমরা ওই অনুযায়ী আপনার ফজরের পর, মানে ফজরের আজান শেষ হয়েছে, তো সাথে সাথে আমরা
দুজনে বের হয়ে যাই, ওইখানে যাই আপনার বিশাল বড় পুকুরের চারপাশে অনেক মানে একটু রাস্তা আছে, রাস্তার পাশে আপনার টালা দিয়েছে, যেমন লাউয়ের টালা, তারপর সিমের টালা, ওগুলোর মধ্যে যে কোনো বাঁশের ওখানে আমরা রাখা দিই। তো পাশে একটু মানে 3 রাস্তার মোড়ের মতো ছিল, 3টা মানে একটা পুকুরের কোনাতে এসে 3টা দিক গেছে, আচ্ছা। মানে ওরকম একটা প্লেসের মধ্যে আপনার একটু জায়গা আছে। তো ওইখানে মানে যে কোনো মৃত বাচ্চা হইলেই ওইখানে নিয়ে পুঁতা দিত, মানে কবরস্থানে কবর দেওয়া যায় না, আচ্ছা। ঠিক আছে, ওখানে পুঁতা রাখ। মানে মৃত বাচ্চা ডেলিভারি, হ্যাঁ, মৃত ডেলিভারি হয়। ওকে। তো সেক্ষেত্রে তখন আমরা আমরা যখন ওই টালার মধ্যে মাছগুলো রাখা আপনার এই সাইডে এসে দাঁড়াই, তো তাকে আছি যে আপনার দেখতেছি বগ আসছে কি খাইতেছে কিনা। তো এমন সময় দেখলাম কয়টার দিকে এটা হচ্ছে ফজরের আজান শেষ হয়েছে, মানে আচ্ছা, মানে ওই মুহূর্তে- ভোরের দিক। হ্যাঁ, ভোরের দিকে। ওকে। তো তখন আমরা তাকে আসছি, তো ওখানে দেখলাম একটা বৃদ্ধ লোক, অনেক বৃদ্ধ, মানে একটা নোংরা শরীরগুলো একবারে নোংরা, জামা কাপড় অনেক নোংরা, পিছনে একটা ব্যাগ, মানে ময়লা টোকায় যারা যেরকম ব্যাগ থাকে ওরকম ব্যাগ। তো ওরকম আমাদের দিকে আসতেছে। তো আমরা তাকে আসছি কি ব্যাপারে এত সকালে এখানে ওই কোত্থেকে এলো, আমরা একজন আরেকজনকে বলতেছি। তো আমরা মানে দেখতেছি কি যে ওই ব্যাগটার ঠিক মানে বাচ্চাদের যে হাতটা বের করে উনি খাইতেছে। তো আমি দেখা প্রথমে মানে কিছু বুঝতেছি না যে আসলে কি খাইতেছে উনি, মানে আমার যে ভয় ব্যাপারটা ওটা তখন আমার ভিতরে আসে নাই। তো ও আবার ছিল একটু দুষ্ট প্রকৃতি, আমার ফ্রেন্ড যে ছিল। এক সময় কি করে আমরা তো বগ যেহেতু খাইবো, তখন আমাদের হাতে আপনার ঢিলা ছিল, আচ্ছা, ইটের ঢিলা গুলা। তো ও কি করে এক সময় ওনার ফিকা মারে, আচ্ছা, ওই বৃদ্ধ ওই লোকটাকে। পরে আমাদের দিকে এরকম দৃষ্টিতে তাকায়, চোখগুলো লাল, মানে যেমন পারে না যে আমাদের ওখানে কিছু বইলে ফেলে বা কইরা ফেলে, মানে আমরা বৃদ্ধ লোকটা হাতে ওর মধ্যে ওরকম একটা হাত আছে, বাচ্চার হাত। আমরা তাকায় আছি, উনিও তাকায় আছে। তো যখন মানে পলকের মধ্যে আমাদের সামনে ভ্যানিশ হয়ে গেল লোকটা, কিছু বুঝলাম না কি ব্যাপার, দোষ কই গেল। আমি কই দোষ হানি কিছু উল্টা পাল্টা কিছু আছে, আমরা চল বাইর জায়গা। তখন তাৎক্ষণিক আমরা বাসায় পড়ি। বাসায় আমাদের যেহেতু পরিবর্তন আমাদের ক্লাস 8টার থেকে স্কুলে যাইতে হইতো। তো ওই দিন আমি স্কুলে গেলাম, স্কুল থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি। আমি ঘুমাইছি, আমার আম্মা খুশি কাটাতে টুপি বানাইতেছিল। তো আমি ঘুমাই রয়েছি, আমার আম্মা আমার পাশেই বসে টুপি বানাইতেছিল। তো এমন সময় আমি ঘুমের মধ্যে বলতেছি, আমার মানে আমি কি দেখতেছি আমার একজন আইসা গলার ভিতরে চাপা ধরছে আমার বুকের উপরে বসে। তো আমি বলতেছি, আঙ্কেল আমি ঢিলা মারি নাই। ওই যে আসলে ওর নাম আসলো মারুফ, আমি মারুফ ঢিলা মারছে, আঙ্কেল আমি তো মারি না, আমি কাঁপতাছি ঘুমের মধ্যেই, মানে বলতেছি, আমার আম্মা শুনতেছে। পরে আমার আম্মা ধাক্কা দিয়ে আমাকে উঠাইছে। উঠানোর পরে কি হয়েছে আমি আমার আমাকে সব ডিটেলস এগুলো বললাম, যে এমন যে এই এরকম হয়েছে এই ঘটনা। তো আমার শোনার পরে আমাকে আমাদের এলাকার মসজিদের হুজুরের কাছে নিয়ে গেছে। পরে আমাকে সরিষার তেল, তারপরে কাইতন পুরা দেয়, বুঝছে এগুলা দিয়া এই ওরে গোসল করে, এগুলো শরীরে মেশাই দিবেন। আর কাইতনে মানে পয়রা গিট্টু দিয়া দিছে, মানে একটা কি অনেকগুলো, একটা কাইতনের মধ্যে 32টা না 33টা গিট্টু দিছে, বলছে এটা কোমরে বাঁধা দেন, সেগুলো সমস্যা না। পরবর্তীতে মানে এটা দেওয়ার পরে আমার আর তেমন কোনো সমস্যা হয় না। ওকে, তো এটা ছিল হচ্ছে আপনার প্রথম এক্সপিরিয়েন্স। ওকে, ফাইন। তো আমরা এবার আরো একবার যাই আপনার কাছে, যে প্রথম বন্ধুর কাছে। আপনার আরো কিছু ঘটনা আছে ডট টিমের কাছে, আমরা এমনটাই শুনেছিলাম। তো এবার কোন ঘটনাটা আপনি সবার সাথে শোনাতে যাচ্ছেন সবাইকে? আমি ঘটনাটা বলবো আমার জীবনেই ঘটে যাওয়া, এখনো মনে পড়লে যেটা খুব শরীরটা শিহরণ দিয়ে উঠে। স্বাভাবিক, মানে যার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে তার এই ঘটনাগুলো যখনই বলুক না কেন অন্যরকম একটা অনুভূতি কাজ করে, অন্যরকম একটা শিহরণ থাকে। জি, ঘটনাটা হচ্ছে, এটা কতদিন আগের ঘটনা? ঘটনাটা হচ্ছে 2001-এর। আচ্ছা, আমি 2001-এ এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, মানে পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পরে আমার আম্মা বলল যে কলেজে পাশ করার পর তো কলেজে যাব। তো যাই হোক, বলতেছে যে যে সময়টা আছে এটা আমার এক খালু আছে আপনার সাথে চিটাগং, আর কি ওনার বিজনেসটা চিটাগং, বললো তুমি যাও ওইখানে। আমার খালুর সাথে আলাপ করে আমাকে দিল। তো আমি চিটাগং এ লোহার বিজনেস আর কি সেটার মধ্যে গেলাম আমার খালুর সাথে। তো আমার খালু আসা যাওয়া করতো, তো একটা দোকান আমারে বুঝাই দিল যে তুমি এটা করো। জায়গাটার নাম হচ্ছে পশ্চিম মাদারবাড়ি। তো ওই দোকানের পেছনে একটা মসজিদ ছিল, পাশে একটা হোটেল ছিল, হোটেল পেলিকা। তো দোকানের পিছনে একটা মসজিদ ছিল, মসজিদের কর্নারে একটা রুম ছিল। আচ্ছা, তো এই রুমটা আমার জন্য ফিক্সড করলো। আমি এখানে থাকতে থাকি, ব্যবসা বাণিজ্য কাজকর্ম করতে থাকি। ওইখানে থাকাকালীন প্রায় আমি বিভিন্ন কিছু স্বপ্ন দেখতাম।
তুই এখানে থাকস কে, তুই এখানে থাকিস না। আমি স্বপ্নের কোনো অর্থ বুঝতাম না। কে বলতো এটা? স্বপ্নে মানে চেহারাগুলি মানে দেখতাম ঠিক, কিন্তু সকালে উঠা মনে করতে পারতাম না কেমন, মানে চেহারাগুলি পুরোপুরি পরিপূর্ণ দেখতে পারতাম না আর কি, একটু ঘোলাটা দেখতাম আর কি। মানে ও শুধু এটাই বলতো যে এখানে আপনাকে এখানে আমাকে থাকতে বারণ করে আর কি। আচ্ছা। আমি প্রতিদিন নামাজ পড়তাম, কোরআন শরীফও পড়তাম। অন্য একটা দেশে আসছি প্রথম জীবনে মা বাবার রেখা, তো প্রথম অনেক খারাপ লাগতো, মানে কোনোভাবেই মন টিকে নেই, তার মধ্যে এরকম স্বপ্নগুলি দেখি। তো আমার বন্ধু টন্ধু ওইখানে যারা কিছু লোক আছে তাদের একটা বন্ধুত্ব সম্পর্ক করে ওদের সাথে নিয়ে যাতে আমি শুইতে পারি, একটু ভয়ও লাগে মাঝে মধ্যে। একজন বন্ধু আমি রাখলাম, আচ্ছা, তার নাম হলো কায়ুম। তো ওরে রাখলাম। এরকম একদিন ঠিক 3টা বাজে, রাত্র 3টার কিছু পরে হবে, ঘুম আসতেছে না, কারেন্ট নেই, প্রচন্ড গরম। তো আমি বের হলাম মসজিদের ঠিক উপরে, মসজিদের পিছনে আমাদের যে রুমটা, এটার পিছনে একটা রেল লাইন, অনেক উঁচা মাটি একটা রেল লাইন, লম্বা একটা রেল লাইন। আমাদের এই রেল লাইনের পাশে হলো খুব ময়লার, অনেক ময়লা আবর্জনা, ঠিক আছে, চিটাগং শহরে ময়লা আবর্জনার একটা বড়ই আর কি স্তূপ। ওই রেল লাইনের উপর গিয়ে বসি, রাত্র মানে 3টার কিছু পরে। তো আমার শার্ট ছিল না, আমি লুঙ্গি পরা ছিলাম। আমি উঠে আপনার আয়াতুল কুরসি, আহাত নামা, ফাতিহা, সূরা ইখলাস, সূরা এগুলি পড়তেছি আর কি। আমি সবসময় রাত্রে বের হওয়ার সময় সূরা টুরা পড়তাম আর কি। যখন আমি পড়তেছি দেখি দূরে থেকে একটা টিমটিমা লাইট ছিল, মিটমিট আলো দেখা যেত অনেক দূরে আর কি। তা আমি বের হয়েছি, কারেন্ট ছিল না, কিন্তু ওইখানে লাইট জ্বলতেছে। তো একটা পর্যায়ে দেখি একজন লোকের মতো আসতেছে, মানে প্রথম দেখলাম বাচ্চার মতো, মানে ছোট আর কি। দূরে থেকে আমি ভাবছি হয়তো দূরে থেকে বাচ্চা, যতই সামনে আসতেছে তত বড় মনে হইতেছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি ছোট দেখছি ওনারে। তো আস্তে আস্তে আমি দেখতেছি বড় হইতেছে। তো আমি ওটা না গুরুত্ব দিইনি, হয়তো দূর থেকে দেখছি, তো হয়তো ছোট সামনে আসতেছে। তো উনি যতই সামনে আসতেছে ততই আমার শরীর জানি কেমন হইতেছে, বুঝতে পারছেন, মানে পশম দাঁড়ায় যেতেছে, চুলকানি হইতেছে, সারা সমস্ত শরীরে চুলকানি হইতেছে। তো খুব কাছাকাছি এসে পড়ছে, এখান থেকে আপনার 15 গজ 20 গজ হবে, 15 গজ হবে। তো কাছাকাছি আসার পরে এক পর্যায়ে আপনার আমার শরীর মানে খুব এমন প্রচন্ড পরিমাণ চুলকানি শুরু হয়েছে, তা আমি নিচের দিকেই হয়েছে আর মানে আমার শরীর চুলকাইতেছি। ঠিক সেই মুহূর্তেই এই লোকটা কাছাকাছি আসলো, কিন্তু ফেসটা আমি দেখতে পারতেছি না, গোলা গোলা লাগতেছে আর সমস্ত শরীরে লোমের মতন, কিন্তু ফেস দেখতে পারতেছি না। সামনে মনে হয় চোখগুলি যেমন লাইট জ্বলতেছে, মানে খুব লালের মতো এরকম মনে হইতেছে। আমি যে দেখার চেষ্টা করব, লোক করব, আমি কোনোভাবে পারতেছি না। আবার মানে চুলকানি, পার এখানে চুলকাইতেছি, হঠাৎ করে দেখি ওই জিনিসটা নাই। তখন বুঝি নেই যেটা নাই কেন। যখন আমি দাঁড়ায় একটু সামনে গেলাম, ওইদিকে গেলাম, সমস্ত দিকে দেখতেছি, হ্যাঁ, যারে হঠাৎ করে এই লোকটা এখানে দেখলাম, এখন কোথায় গেল। যখন আমি খোঁজার চেষ্টা করলাম, যাইতেছি হাঁটতেছি, এদিক দেখি উন্মাদের মধ্যে দেখতেছি সব জায়গা শুনশান, কোথাও কোনো মানুষ নেই। তাহলে এই লোকটা আসলো যে গেল কোথায়? যখন হঠাৎ করে আমার মানে সেন্সে ঢুকলো, আরে এটা তো হয়তো কোনো মানুষ না। তখন যদি বলেন আমার যে তখন কেমন লাগছে, আমার শরীর এমন ভাবে কাঁপতেছে, আমি একটা পা ফেলতে পারতেছি না। আমি যে আমার ওই ঘরে ঢুকবো, আমি পা ফেলতে পারতেছি না, বৈশা পড়ছি। বৈশা মনে করেন হাঁটুর মতো যেভাবে মানুষ হেমাগিরি দিয়ে চলে আর কি, হেমাগুড়ির অবস্থায় অনেক কষ্ট করে মনে করেন আমি ঘরে আসছি। ঘরে আসার পরে সারা রাত্র ঘুমাইতে পারিনি, আমার শরীর সমস্ত রাত্র জ্বর আর চুলকানি ছিল। যখন আমি পরের দিন ট্রিটমেন্ট করালাম, লোকজন করলো, আমার ডাক্তারখানায় নিয়ে গেল, আমার বন্ধুরা এই ঘটনাটা বললাম। তো ওইখানে হুজুর ছিল, ইমাম সাহেব ছিল, পানি টানি খাওয়াইলো। ঠিক তার 2 দিন পরে স্বপ্ন দেখা আমারে যে তুই বাইচে গেছ, তুই এখানে থাকিস না, তুই অন্যত্র চলে যা। স্বপ্ন দেখা? জি, আমাকে তুই অন্যত্র চলে যা, তুই এখানে থাকিস। আমি থাকুম, আমি এখানে আসছি, আমি থাকুম না কেন, তুই চলে যা, তোর ভালো হইব। এটা আমার একটা ঘটনা। তারপরে কি আপনি ওখান থেকে চলে আসেন? এইখান থেকে তারপর আমি অন্যত্র ছুটে গেছি। মানে শুধু এই ঘটনাটার জন্যই আপনি? জি, এই ঘটনাটার জন্যই আমি ভয় পাইছি। কিন্তু কেন আপনাকে এটা বলতো, এটা কি কখনো বের করা গেছে? মনে হয় এটা আমি জানি না, কিন্তু মনে হয়েছে যে আমি ওই ঘরে দূর থেকে আসছি, তো মা বাবারে দেখি না, অনেক কষ্ট। এই নামাজ কোরআন পড়তাম, তো দোয়া দুরূপ পড়তাম, হয়তো ওদের কোনো আড্ডা ছিল। আমি এমনি তো শুনছি ওইখানে ছোট ছোট অনেক বাচ্চার মতো দেখতে এরকম অনেকেরই করে, ডিস্টার্ব করে। তো আমার মনে হয় হয়তো দোয়া দুরূপ ক্ষেত্রে এরকম কিছু, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, অনেক হয়েছে। তো আমার মনে হয় এই কারণে হতে পারে, বাকিটা আল্লাহ পাক ভালো বলতে পারবে।
তারপরে সেখান থেকে আপনি তারপরে সেখান থেকে আমি চলে আসছি, আর কোথাও কোনো বিলম্ব করিনি। আমরা অন্য পূর্ব পশ্চিম মাদার বাড়ি থেকে পূর্ব মাদার বাড়ি চলে গেছি আমি। ওকে। তো শুনলাম আরো একটা ঘটনা, আমরা এবার আরো এক বন্ধুর কাছে যাই যার কাছে আরো অভিজ্ঞতা আছে কিছু, সেই অভিজ্ঞতা শুনতে। ডরটিমের কাছে যেটা শুনেছিলাম, আপনার কাছে আরো একটা ঘটনা আছে, তো সেই ঘটনাটা কি একটু আমরা শুনি। সেই ঘটনাটা হচ্ছে আপনার 97-এর দিকে ঘটনা। তো আমাদের একটা মানে এলাকার পারিবারিক কবরস্থান ছিল, মানে আমাদের মানে নিজেদের আশেপাশে যারা সম্মিলিত আমাদের সমাজের আর কি পারিবারিক কবরস্থান। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আপনার দুটো লোক ছিল, ছেলে আর বাবা মিলা গোড় খুঁড়তো, মানে যেরকম কবর হইতো আচ্ছা আচ্ছা, কবর কবর খুঁড়তো ওরা। হ্যাঁ। ওকে। তো যে ছেলেটা ছিল, ছেলেটা একটু হঠাৎ করে একটু উন্মাদ টাইপের হয়ে যায়, কিরকম চলাফেরা, অন্যরকম ভাবভঙ্গি, আচ্ছা। বাসার থেকে টাকা চায়, কিছু 19-20 হলে না দিলে ঘরে ভাঙচুর করে, এরকম একটা পরিবর্তন আসে। তো এক পর্যায়ে আপনার বাসার থেকে টাকা চায়, বাসার থেকে টাকা দেয় না, তো কি করে ওরা বাসায় রাখা আপনার ও সবাই আপনার সিনেমা দেখতে যায় হলে, বাসার সব মেম্বাররা। তো ওরা কি করে সিনেমা দেখে আইসা দেখে যে ওনার ছেলে ভিতর দিয়ে লাগানো ধলনার সাথে ফাঁসিদা ঝুলতেছে। মানে ছেলে মানে ওর আব্বা, ওর মা, বোন যারা আছে দেখতেছি অবস্থায়, পরে তাড়াতাড়ি খুইলা নামানোর পরে সাথে সাথে ডাক্তার কাছে নিয়ে যায়। কেন ফাঁসি দিয়েছে? যে বাসায় টাকা দেয় না এবং বাসার মধ্যে ওরা একা রাইখা সবাই সিনেমা দেখতে চলে গেছে। ওকে। তো দেওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার চেকআপ করে বলতেছে যে না, উনি ডেট, মারা গেছে। ঠিক আছে, কিছু করা সম্ভব নেই, আপনারা হয়তো পুলিশের সাথে যোগাযোগ করেন। তো আবার বাসায় নিয়ে আসে, পরে ওনার বাপের পজিট ছিল, ওনার বাপের সাথে একটা জিন ছিল, জিন পালতো। ঠিক আছে, ওই ছেলের বাপের সাথে। তো যখন বলতেছে যে ওনার সাথেটা বলতেছে যে তুই কিছু করিস না, ও জীবিত আছে, উঠবো, ঠিক আছে, তো আপনি শোয়া রাখ। এরকম শোয়া রাখছে, প্রায় 6-7 ঘন্টা শোয়া পড়ছে। পরে ওই জিনটা আপনার পানি পইরা দিছে যে এটা তুই এক কাজ কর, ওর পুরো শরীরে ছিটাই দেয়, একটু খাওয়াই দেয় মুখের মধ্যে। পরে এটা পানিটা ছিটা দেওয়া না, খাওয়ানোর পর সাথে সাথে লাভ উঠা যায়। কি বলেন? মানে এটা সেই ছেলেটা ছেলেটা এটা হচ্ছে আপনার ফাঁসি দিছে আজকে পরের দিনের ঘটনা। ডর মানে ভয়। অনেক গভীর রাত এখন, একটু পরেই রাত 1টা বেজে যাবে। আপনারা কি ডরটাকে ঠিক যেভাবে শোনা উচিত সেভাবে শুনছেন? কিছুক্ষণের জন্য হলেও একটু চেষ্টা করে দেখুন। অন্ধকার ঘর, হালকা করে জানালাটা খোলা এবং শুনশান নীরবতা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। আপনি শুনছেন ডর। তারপর আমরা যে বলি ডর মানে ভয়, দেখুন তো সেটা সত্যি হয় কিনা। আমাদের সঙ্গে আছে শাহাদাত, জিনাত, রেজাউল এবং তুষার। ফিরছি ঠিক। ওনার সাথেটা বলতেছে যে তুই কিছু করিস না, ও জীবিত আছে, উঠবো, ঠিক আছে, তো আপনি শোয়া রাখ। এরকম শোয়া রাখছে, প্রায় 6-7 ঘন্টা শোয়া পড়ছে। পরে ওই জিনটা আপনার পানি পইরা দিছে যে এটা তুই এক কাজ কর, ওর পুরো শরীরে ছিটাই দেয়, একটু খাওয়াই দেয় মুখের মধ্যে। পরে এটা খাওয়াই মানে পানিটা ছিটা দেওয়া না, খাওয়ানোর পরে সাথে সাথে লাভ উঠা যায়। কি বলেন? মানে এটা সেই ছেলেটা এটা হচ্ছে আপনার ফাঁসি দিছে আজকে পরের দিনের ঘটনা। আচ্ছা। তো এর পরবর্তী ও আগের দিন কয়টার দিকে ফাঁসি দিয়েছে? ফাঁসি দিছে আপনার যেমন 9টা থেকে 12টা বাজে, রাতে 12টা বাজে, 9টা থেকে ছবি দেখতে গেছে ওনারা, 12টার দিকে এসে দেখে যে ঝুলতেছে। ওকে, 9টা থেকে 12টার মধ্যে ঘটনাটা ঘটেছে। ঘটছে। আর পরের দিন সন্ধ্যায় পরে সন্ধ্যায় যখন আপনি পানি পড়া ছিটানোর পরে খাওয়ানোর পরে উঠা গেছে, উঠা কি করছে, ও সাথে সাথে দরজার থেকে বেরোয় মেন রোডে এসে পড়ছে, রাস্তা যেখানে গাড়ি চলে। তো একটা সাথে সাথে গাড়ির মধ্যে উঠছে, মানে এইটা পর্যন্ত আশেপাশের মানুষরা ফলো করে নাই। তো মানে উন্মাদ পাগল টাইপের ছিল যে একটা ছেলে মানুষ কে ফলো করা সম্ভব না, যেমন ইয়াং বয়স 12-14 বছরের ছেলেকে কেউ ফলো করে পারবো না, যেহেতু বোন মানে উঠেই সে দৌড়ে চলে গেছে। তো এতটুকু মানে আমি যে মরার পরে উঠার পর্যন্তটা আমি আপনার নিজে ছিলাম বা দেখছি, বা আরো পরবর্তীতে এই ঘটনাটা মানে সবাই জানছে। পরে আমাদের মানে 2013 যে ঘটনাটা বলি, এটা আমি ওর নিজের মুখ থেকে শুনি। আসলে মানে যেই ছেলেটার কথা বলছেন সেই ছেলেটা শুনি যে আসলে ঘটনাটা কি ছিল। আমি বলছিলাম তুই যে ফাঁসি দিছিলি ও যেতেও কেমনে, পরে কইতাছে যে আসলে ভাই কি ঘটনা রয়েছে, আমার মনে করেন ও কইলো যে আমার আব্বার ইয়ে থেকে শুনছি, আমার আব্বার জিনটাও কইছে কি যে ওর জিনের পরিচিত আরেকটা জিন ছিল, ও মানে আমার বদনজর করছে, আমার ওর নিয়ে যাইতে চাইতেছে। তো আমার আব্বার যে জিনটা ছিল ওইটার কারণে নিতে পারে নাই। তো আমার বাসায় টাকা পয়সা দেয়, আবার আমার থুয়ে হারা ছবি দেখতে গেছে, আমার জিদ দিয়ে আমি মনে করি কি করবো কিন্তু করি নাই। ওরা আমি নিজে রশি টানাইছি,
রশি টানানোর পরে আমি রশি যখন আমার মনে করেন এক হাত ডিফারেন্স নিচ্ছি দেখি রশিটা অটোমেটিক আমার গলার মধ্যে আটকা গেছে। আচ্ছা এরপরে আমার আর কিছু মনে নাই। তো এরপরে তারপরে তোরা যেরকম এগুলা করছে, তো তারপরে কি করছে, তারপরে তোরা যখন আমি উঠছি, উঠা কি করছি, আমি মেন রোডে গেছি, আমি দৌড় দিচ্ছি, বাসা তেমন দৌড় দিচ্ছি, দৌড়ে এক গাড়ি মেন রোড উঠছি, গাড়িতে উঠছি, মানে গাড়ি যে আমার নিয়ে কোন জায়গায় নামাইছে আমি নিজেও জানি না। এই দেখলাম যে অনেকগুলা ফুলকপি ক্ষেত, তারপরে শাকসবজির ক্ষেত, পাশে হলো পানের বাড়া, মানে পানের বিশাল বড় বাড়া। তো পানের বাড়ার নিচে আপনার মানুষ যাতায়াত করতে পারে এরকম অবস্থা। তো আমি পানের বাড়ার ওখানে গেলাম, দেখি অনেক মানুষ এনে যেরকম মেলার মতো হইছে। একজনের ডাক পিড়াইতেছে, একজনের থাল পিড়াইতেছে, একজনের গান কইতেছে, ঠিক আছে, আবার একজনে আগুন পোহাইতেছে। তো একটা পিচ্ছি, আমি যাইতে যাইতে একটা পিচ্ছি লাগে বাড়ি খাই, আমি কই সর। পরে পিচ্ছি কইতেছে যে ওই তুই হানে আইসুস কে, তুই হানে কি করো, চা তুই এত ঢুক স্যার আমার কি করছিলি। পরে আমার কয় যে ও কি করে পিচ্ছিটারে হাত দিয়া, আমি পিচ্ছিটারে আমি হাত দা উড়াই আলগাই, পরে আমার এমন এক থাপড় দেয়, থাপড় ঠেলে আমি পুরা জায়গা। তুই জানোস আমার বয়স কত, ঠিক আছে, আমার 150 বছর, তুই মাত্র 15 বছরে স্যার, তুই আমার লগে আহস ই করতে। পরে ওইখানে এক মুরব্বী ছিল, ওই যে আপনার যে গান টান শুনতেছিল মুরব্বী, আহে গাই তুই ওর লগে করিস না। পরে ওরা কি করে, আপনার একটা বাবা তুমি আমার লগে খাও, আর একটা আপেল দেয়। পরে আপেল দেওয়ার পরে ও কি করে, আপেলটা এত বড় একটা আপেল দিল, আমি আপেলটা এমনি কামড় দিলাম, কামড় দেওয়ার পরে আমার কিছু খবর নাই, ঠিক আছে। পরে খবর নাই, পরের দিন সকালবেলা আমার একটা লোক ডাকতেছে, কি করবো হ্যাঁ কি লেগে তুমি, এটা তো খারাপ জায়গা, তুমি হ্যাঁ কি করতে আইলা। আর দেখি আমার হাতে ভিতরে ওর একটা মোমের চাক্কা, ঠিক আছে। পরে ওই লোকটা কইতাছে যে আঙ্কেল আমি তো এমনি আইসি, আমার রাত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো ঘটনাগুলো ঘটার পরে ওই লোকটা তো বলছে যে এখানে আসলে খারাপ, রাত্রেবেলা এখানে সব জিনের আইসা চলাফেরা করে, ওদের একটা মজমা ওখানে বসে, এখানে কেউ আসলে সবার না কোনো ক্ষতি হয়, তো তোমার ক্ষতি হয় না, তোমার ভাগ্য হয়তো ভালো, ঠিক আছে। তারপরে ওই লোকটার কাছে রাখে, এখন কোত্থেকে আসছে মানে কিছুই বলতে পারতেছে না। আচ্ছা, তো পরবর্তীতে কি করে ওই লোকটার কাছে ওনারা রাখে, একদিন থাকে, পরে ওই সকালে যখন থাকে, পরে সকালে সারাদিন বাসায় থাকে, সন্ধ্যা যখন হয় ওরে আবার ঘর থেকে দেখে একটা মেয়ে আপনার ওরে ডাকে, ওই লোকটার বাসা থেকে। হ্যাঁ, লোকটার বাসা থেকে। তারপর পরে কি হলো? ওই লোকটার বাসা থেকে যখন ডাকে, পরে ও কি করে, ওই মেয়েটার পিছনে আসে, পিছনে আসার পরে ও যাইতেছে, মানে একটু 2-3 হাত ডিফারেন্স, ওরে খালি আসতে বলতেছে, ও আপনার মেয়েটার দিকে তাকে কিছু বলতেছে না, শুধু মেয়েটার পিছনে যাইতেছে, আমি মেয়েটার পিছনে যাইতেছি। পরে দেখি মেয়েটা একটা নদীর, মানে ওই যে আপনার সবজি ক্ষেতগুলোর পাশেই আপনার নদী বা ক্যানেল থাকে, ওগুলার দেখলাম যে নদী ছিল, নদীর মধ্যে কোমর পর্যন্ত নাইমা গেছে, ঠিক আছে। যেহেতু আমি আপনার 10 হাত ডিফারেন্স ছিলাম, তো আমি ওর নামতে নিছি, তো আমার দেখলাম হঠাৎ করে গাইবে একটা থাপড় দিল আমারে, কে জানি। পরে আমি আবার উল্টা পড়ে গেলাম গা, মানে থাপড়টা আমি তাহলে কি থাপড় দিল, আমার বাপের সাথে যেটা ছিল ওইটা এসে আমার থাপড় দিছে, থাপড় দেওয়ার পর আমি ওখানে পড়ে গেছি, ওনার বাবার সাথে যে জিনটা ছিল, ঠিক আছে। আর ওই যে মেয়েটা ছিল, মেয়েটা ওই যে আমাকে এই করছে, যে আমাকে নিয়ে যাইতে চাইছে। আর একটা কথা বলি ভাই, ও কিন্তু অনেক দেখতে সুন্দর, যেহেতু গরিব, দেখতে অনেক সুন্দর, গায়ের রং অনেক ফর্সা। আচ্ছা, এই লোকটা কি এখনো জীবিত? এই লোকটা জি ভাই এখনো জীবিত আছে, ও এখন সিরিয়াসলি আমাদের বাসায়, আমাদের সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ আছে, এবং কি মানে আমি যখন এই ওর মুখ থেকে ডিটেলস খাইটা শুনি, এটা হচ্ছে 2013-তে ও আমাদের বাসায়, মানে ওখানে আমরা যদি চাই যে এখন আমরা যোগাযোগ করতে চাই, ফোনে আমি আর রেহান কথা বলতে চাই, ইজ ইট পসিবল? হ্যাঁ জি পসিবল, অবশ্যই পসিবল। হ্যাঁ। ওকে, তাহলে আমরা কোন একটা ফাঁকে চেষ্টা করবো যে ওনার সাথে আমরা যোগাযোগ করতে জি, পারি জি। কিনা, কি রেহান কিংবা আমি, যে একটু সুযোগ করে কথা বলতে পারি কিনা। জি। ওকে, এরপর কি হলো? তারপরে থাবর দিছে, সেন্সলেস হয়ে গেছে। পরে ওই লোকটা আবার ওরা এসে ওখান থেকে আবার নিয়ে যাওয়ার পর ওই লোকটার সাথে অনেকদিন থাকে। ওই যে লোকটা পরে আস্তে ধীরে ওরা আপনার অনেক খোঁজাখুঁজি করে তার ওই লোকটা কি করে ওর বাসায় পৌঁছায় দেয়। আচ্ছা, পরবর্তীতে ওর বাপের সাথে যে জিনটা থাকে, ওই জিনটা আপনার একটা তাবিজ দেয়, বলছে যে এটা তোর সাথে সবসময় রাখ, তাহলে আর কোনো সমস্যা হবে না। পরে ওর একটা তাবিজ দেওয়ার পরে এর পরের থেকে আর তেমন কোনো সমস্যা হয় নাই। তো এখন মানে ওর মুখ থেকে যেটা শুনছি, ওর কাছে এখনো একটা জিন, ওর কাছেও একটা জিন আসছে, কিন্তু ও প্রত্যেক বৃহস্পতিবারে বসে, মানে বসে জিন টিন করে, মানে ওর মুখের থেকে যেটা আমরা শুনছি। ওকে ফাইন, আমরা একটু দেখি যে এই ফাঁকে আমরা কোনো না কোনো ভাবে যদি ওনার সাথে যদি কানেক্ট হতে পারি, তাহলে চেষ্টা করব কথা বলার জন্য। তবে এই ফাঁকে আমরা আরো একটা ঘটনায় চলে যেতে চাই, যেটা আপনাদের দুজনের সাথেই হয়তো বা আপনারা সাক্ষী ঘটনাটার। তো সেই ঘটনাটা কি ছিল? সেই ঘটনাটা হচ্ছে, মানে আমি আর তুষার ভাই আমরা ধোলাইপাড় থেকে রিক্সা নিয়ে আপনার যাবো হচ্ছে আলুবাজার আমার দোকান, মানে ওনার দোকান। তো আমিও যাবো সাথে, মানে সাথে আমি তো হচ্ছে আপনার একটু কোর্টে যাবো।
তো সেক্ষেত্রে আপনার যখন মানে দুপুর প্রায় শেষ, 3টার একটু আগ মুহূর্তে বলতেছে বাবা দুপুরে মানে জোহর নামাজের টাইম তো শেষ হয়ে যেতেছে, তো তুমি যদি কিছু নামানো করো আমি একটু নামাজ পড়ি। রিক্সাওয়ালা জি, যেমনি জি। ওকে, আপনারা রিকশায় উঠছি। যে রিক্সায় যে করে রিকশায় যাচ্ছেন, উঠছি সেটা আর কি। উনি নামাজ পড়ার সময় বলছে যে একটু নামাজ পড়ি একটু নামাজ পড়বো, হ্যাঁ তোমরা যে যদি আমি একটু অপেক্ষা করো। জামাদের সাথে পড়তে পারি নাই, তো এখন যেহেতু দুপুরে মানে ওকে, জোহরের আমরা নামাজ- বুঝতে পেরেছি। তারপর কি হলো? তারপর সে নামাজ পড়লো, পরে আমি বললাম যে আঙ্কেল তো আপনি নামাজ এত প্রাধান্য দিতেছেন, এটা সেটা ভালো, সমস্যা নেই, আমরা চাই আপনি নামাজ পড়েন। তোকে বাবা যেই দিনকাল পড়ছে চোখের সামনে যে ঘটনা দেখি নামাজ না পড়লে কি নাই। পরে বলতেছে আঙ্কেল কি ঘটনা বলছে, তো তখন উনি বলতে চাইতেছে না, যেহেতু স্থানীয় একটা লোকের ঘটনা বললে আবার ছড়াছড়ি হইলে সমস্যা। আমি অনেক রিকোয়েস্ট করার পরে লোকটা বললো যে ঘটনাটা হয়েছে এরকম, বাবা আমাদের এলাকায় আমরা ওইখানেই ভাড়া থাকি। কোন এলাকায় এটা? এটা হচ্ছে আপনার জুরাইন জুরাইন পোস্তখোলা ওইখানের ঘটনা, মানে নির্দিষ্ট এটা বললাম, নির্দিষ্ট এইটা আর কি। সেও বলে নাই আমাদের সেও বলেনি। ওনাদের এলাকার ঘটনা। ওকে, পরবর্তীতে ব্যাপার আছে। আমি কাছে আঙ্কেল ঘটনা কি কয়, বলে আমাদের এলাকার একটা লোক ছিল, লোকটা আপনার এক ছেলে ছিল 8 বছর, এক মেয়ে ছিল 12 বছর বা 13 বছর এরকম, তো মারা যায়। ওকে, মারা যাওয়ার পরে সে দ্বিতীয় বিবাহ করতে চায়, তো এলাকার মানুষ বলতেছে যে মারা যায় ওনার wife। ওয়াইফটা মারা যায়, বলতেছে যে এলাকার মানুষ বলতেছে তুমি আবার বিয়ে করবা, তাইলে তো তোমার এতটুকু বাড়ি আবার আগের ছেলে মেয়েরা থেকে ভাগ বসাইবো, নতুন বাচ্চা কাচ্চা হইলে। ভাগ বসাইবো। তো তুমি এক কাজ করো, তোমার এই ছেলে মেয়ের নামে তোমার বাড়িটা লেখা দাও, তারপরে তুমি বিয়ে করো, সমস্যা নেই, আমরা কিছু করবো না, ঠিক আছে। পরে লোকটা ওই অনুযায়ী কাজটা করে, বিয়ে করার পরে আপনার ওই ঘরেও 2টা সন্তান হয়। সন্তান হওয়ার পরে 6 বছর 7 বছর পরে লোকটাও মারা যায়। ওকে, লোকটা মারা যাওয়ার পরে যখন মেয়েটা আপনার 18-20 বছর হয়, তখন মেয়েটা আপনার খারাপ টাইপের হয়ে যায়। এমন কোন ক্রাইম নাই, এমন কোন খারাপ কাজ নাই, মানে তার মেশাটা চলাফেরাটা হ্যাঁ, অন্যরকম হয়েছে। মেয়েটা মানে সুন্দরী ছিল addicted- তো, বাপ ছিল না। আর আপনার এলাকার একটা মনে করেন সব প্রত্যেকটা এলাকার একটা সামাজিক একটা পরিস্থিতি থাকে, বিভিন্ন পরিস্থিতিতে মেয়েটা একটু অন্যরকম, চলাফেরাটা অন্যরকম হয়ে যায়। যেমন বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য এলাকার মধ্যে সামাজিক ভাবে এগুলি বিক্রি করতে থাকে এবং এই আচ্ছা করে। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। মানে আমরা যেভাবেই হোক সে ফ্যামিলির ওইভাবে ফ্যামিলির- গাইডেন্সটা হ্যাঁ, পেতো না, না। কোনোভাবে সে খারাপ হয়ে সে গেছে। খারাপ হয়ে যায়। ওকে, তারপর কি হয়? ওর একটা ভাই থাকে, তো ও এমনই হয় যে ওর ভাইকে পর্যন্ত ওদের যে বাড়িটুকু, যে জায়গাটুকু আছে সেটা থেকে বঞ্চিত করতে মানে চায়। হ্যাঁ উঠে পড়ে লাগে আর কি। ওর সাথে অনেক ভালো ভালো লোকের সাথে সম্পর্ক থাকে, তো এই জন্য। ওর ভাই যেহেতু ছিল ছোট ভাই, যে সদ হইলো ভাই, লোক আসা যাওয়া করে, ভাইয়েরা বা সৎমা যা ছিল একটু কিছু বললেই ওনাদের সাথে উল্টা ধরনের বিহেভ করে, মারছে, এমনও আছে মায়ের গায়ে হাত তুলছে, ঠিক আছে, একবার উন্মাদ হয়ে গেছিল খারাপ মানুষের জন্য। মানে উল্টা যে প্রতিবেশী যারা আছে তাদের নিয়ে বোনের কিছু বলবো, ওরকম কিছু বলার এবিলিটি নাই, কারণ হচ্ছে আপনার যেহেতু স্থানীয় খারাপ একটা চক্রের সাথে চক্রের আছে। সাথে জড়িত, কেউ কিছু So, বলতেও পারতেছে না। স্বাভাবিক, মহল্লার মধ্যে হ্যাঁ, মহল্লার মধ্যে এরাই বলতেছিল। দাপটে চলে। তো আপনার এক সময় যখন বলতে গেছে, বোনে ওরে মাইরা দুইরা বাইর করে দিচ্ছে, তোরা সব বাইরে আমার বাসার থেকে, ঠিক আছে, এটা তো আমার বাপেরও বাড়ি, তুই আমার বাইর করবি কে, ঠিক আছে, তোর বাপের বাড়ি, তুই পারলে যেমনি খুশি এমনি লগা। মানে বোন বলতেছে। তার বাকি ভাই বোনদেরকে হ্যাঁ, বের পরে করে বের দিয়েছে। করে দিচ্ছে। পরে অনেক তারপর? কষ্টে ওরা ওই লোকটা ছেলেটা নিয়ে টুকটাক একটা বাসা ভাড়া নিয়ে আপনি কোনো মতো চলতেছে, আর মনে মনে প্রতিজ্ঞা করে, তুই যে আমার যে কষ্টটা দিলি, যে ধরনের টর্চার করলি, আমি তোর এটার প্রতিশোধ নেব এক সময়। পরবর্তীতে আপনার এক সময় ভাইয়ের কাছে খবর আসে যে তোমার বোন তো মারা গেছে, তুমি আসো, বাসায় আসো। এটা অনেক পরে আর অনেক কি, পরে। অনেক কয়েক বছর যাওয়ার পরে, মানে 10-15 বছর যাওয়ার পরে, এটা আগে ঘটনাটা আমরা বললাম, মানে 10-15 বছর পরে ভাই করতেছে আর কি। মানে বোনও আমি যদি ওখানে- একটু সামারি করি, বিষয়টা এমন দাঁড়িয়েছে যে উনি যখন টর্চার করে এই বোনটা তার বাকি ছোট ভাই বোনদেরকে বের করে দিয়েছে, তো তারা নিজেদের মতো করে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করেছে, প্রায় 10-15 বছর হ্যাঁ। পরে নিজেরা মোটামুটি একটা হ্যাঁ, একটা পর্যায়ে হ্যাঁ, একটা পৌঁছেছে। পর্যায়ে পৌঁছে গেছে আর কি। ওকে, তারপর? তারপর ফোন আসে, পরে বলতেছে যে তোমার বোন মারা গেছে, এমন এমন আসো। যেহেতু বোন মারা গেছে, এখন তো আর আগের জিত মাথায় থাকবে না, বোন যেতেই হবে। তো বোন মানে বোনের বাসায় গেছে, গিয়ে আপনার গোসল টোসল জানাজা টানাজা দেওয়ার পরে কবর দিছে, কবর দিয়ে আসছে, দিয়ে আসার পরে যেখানে কবর দেয়, কবরটা দেওয়ার মানে কবরস্থানের পাশেই ছিল একটা কমি মাদ্রাসা, বিশাল বড় কমি মাদ্রাসা, আচ্ছা আচ্ছা, পাশাপাশি, মানে মাঝখানে একটা রাস্তা, পাশে কমি মাদ্রাসা। তো মাদ্রাসার অনেক ছোট ছোট এতিম ছাত্র আছে। তো কবর যেদিন দিয়ে আসে, তারপরে সন্ধ্যার থেকে আপনার বিকট শব্দ, গুঙ্গানির, মানে কোথা চিৎকার, থেকে? মানে ওই এটা আপনার কবরস্থান থেকে। কবরস্থান থেকে রাত্র
মানে প্রায় মানে মাঝরাতে যত গভীর হয় বিভিন্ন ভাবে চিৎকার চেঁচামেচি আওয়াজ শব্দ হয়, মানে আচ্ছা। খুব বিকট শব্দ, মানে তারা এইখানে তো আরো অন্যান্য কবর ছিল, জি 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 কিন্তু উনাকে যেদিন কবর দেওয়া হয়েছে হ্যাঁ, ওই দিন এরপর এরপর থেকে কোন কবর সেটা তো আর মানে ওরা জানে না, কিন্তু কবরস্থান থেকে যে শব্দটা আসতেছে এটাই স্পষ্ট বুঝতে পারতেছে মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার যারা ছিল। মাদ্রাসার টিচাররাও শুনতে হ্যাঁ, পেতেন? মাদ্রাসার হ্যাঁ, teacher, হ্যাঁ, মাদ্রাসা- না, মাদ্রাসার টিচাররা না, মাদ্রাসার ছাত্ররা, আচ্ছা, কেন টিচাররা ছাত্ররাই শুনতে এই- পেত না এই- কেন? এই শব্দগুলি শুনতেছে, ঠিক আছে? টিচাররা কেন পেত না? টিচাররা মনে করেন প্রাথমিক পর্যায়ে যেটা আমরা পরবর্তীতে শুনছি যে টিচাররা কেন পায়নি, টিচাররা মনে করেন বাচ্চা যারা একটা টিনেজার যারা তারাই শব্দটা পাইতো, কিন্তু ওই মানে বড় যারা তারা পাইতো না। আচ্ছা, মানে উনি যেটা বলতে চাচ্ছেন আমার মনে হয় যে যেই মানে খারাপ ধরনের ব্যাপারটা ওখানে ঘটছিল সেই জিনিসটা একমাত্র কম বয়সী ছেলে মেয়েদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেই পছন্দ করে জি। বা তাদের মানে মধ্যেই পৌঁছাতে পারে। জি, আর একটু সময়টা ম্যাচিওর হচ্ছে বা একটু আমরা- সাহসী হলে তার ক্ষেত্রে আর পারছে না। যারা হাফিজি পড়াশোনা করে সেটা হচ্ছে আপনার ফজরের আগে 4টার দিকে উঠে অর্ডার দিয়ে প্রথমে পড়ায় যখন পড়ায় তারপরে ফজর আজান দিলে ওরা আপনার ফজরের নামাজ পড়ে। Right. 4টার দিকে যখন ওই উঠে হাফিজি ছাত্রদের পড়ানো হয় তখনই ওরা শুনতো আর ভয় পাইতো। আচ্ছা, হুজুর- তারপর কি হলো? তারপর ঘটনাটা শুনে পরে ওরা পরবর্তীতে বড় হুজুরদের সাথে যোগাযোগ করে বলতেছে যে এমন এমন শুনতেছি। পরে হুজুরা বুঝতে পারে যে আসলে এখান থেকে কোন একটা কিছু হইতেছে। পরে কবরস্থানের যে লোক ছিল ওনাদের সাথে যোগাযোগ করে আসলে এখানে 2-3 দিনের মধ্যে কারে খবর দেওয়া হয়েছে। পরে বলতেছে যে এমন এমন ওর বোনের তো খবর দেওয়া হয়েছে এলাকার। পরে বলতেছে আচ্ছা ওনাদের খবর দাও, ঠিক আছে। পরে বলতেছে তোমাদের বোনের কবরের মধ্যে কোনো ধরনের হইতেছে, তোমরা একটু আসো। পরে আসে পরে কয় কি আচ্ছা তোমরা একটু কবরটা খুঁজা দেখা দরকার, তোমার অনুমতি দিলে আমরা সহকারে থেকে কবরটা একটু দেখতে চাই। তারপরে ভাই আপনি নিজেই কোদাল দিয়ে আপনার পায়ের কাছ থেকে একটু খুদে, তো যখন একটু ফাঁকা করে একটু বাঁশ উঠায়, বাঁশ উঠানোর পরে দেখে কি আপনার পাও নাই, আচ্ছা, মানে পায়ের অংশটা নাই, মানে এখানে কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না। Okay. বাইরে এখানে তো মানে পা মাটি থাকে, সর- স্বাভাবিক শোয়া যেহেতু রাখলে জায়গাটা নির্দিষ্ট জি, পরিমাণ হ্যাঁ, থাকে right, ওখানে exactly. পা দেখতে পাওয়ার কথা। দেখতে পাওয়ার কথা। দেখতেছে। পরে হুজুরে বলতেছে হুজুর কিছু তো দেখতেছি না, পুরো খালি। কয়, কি বলো? আবার আরেকটা বাঁশ সরায়, মানে কবর দেয় হয়তো বাঁশের উপরে মাটি দেয়, বাঁশগুলা খলপাগুলো সরায় মাটি দেয়, পরে সরায় দেখে যে তাও নাই। পরবর্তীতে একসময় পুরাটাও নামার পরে হুজুর বলতেছে এমন এমন। আচ্ছা ঠিক আছে আমরা দেখতে চাই না, তুমি এক কাজ করো, এই কাপড় হুজুরে বলে ও দেখে কি যে পিছনের সাইডে মাথার সাইডে পুরো এমনি হাঁটু গড়ানো বসানো, ঠিক আছে, লাশটা? লাশটা হাঁটু গড়ানো বসানো পুরো উলঙ্গ, আর কাফনের কাপড়টা পুরো মুখের মধ্যে ঢুকানো, এক মুঠ বাকি আছে ধরার মতো। তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে, তো যেহেতু তোমার বোন তুমি দেখছো আমরা দেখতে চাই না, তুমি একটা কাপড়টা বের করো আর আবার আগের মতো করে শোয়াই দাও। তো ও কি করে কাপড়টা টাইনা আস্তে আস্তে বের করতে নেয়। বের করার পরে আপনার যখন একটু বাকি থাকে পুরোটা কাপড় টান দেয়, ঠিক আছে, ওই কাপড়ের সাথে মুখের থেকে একটা আগুনের ঝলসানো আপনার আসে, বেরোয় আসে। গ্যাসের মতো আগুনের, আর ও দেখতে পারে যে মুখের ভিতরে মানে মানে খুব মানে এমন একটা অগ্নিকাণ্ডের মতন, মানে একটা আগুনের ই দেখতে পারে আর কি, অগ্নিকাণ্ডের মতোই দেখতে পারে। পরে পরবর্তীতে ওইখানে সেন্সলেস মানে আগুনের ঝলসানিতে ও আপনার পুড়া যায়। পরে হুজুরা ওরে বের করে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পরে যে ভিতরে যে ঘটনা, আগুনের যে ঘটনাটা ওর মুখ থেকে নিজেই শুনে হুজুরা। পরে ঘটনাটা বলার পরে আপনার ও ছেলেটা অ্যাডমিশন করার পরে 3 দিন পরে মারা যায়। তারপরে 3 দিন থেকে সে মারা যায়। হ্যাঁ, হাসপাতাল 3 দিন থেকে মারা যায়। তারপরে হুজুর আর বলতেছে ওই কবরটা কি হয়েছিল? ওই কবরটা আবার ওই যে হুজুরা যেহেতু বের করে হয়েছে, হুজুরা আবার কাফনের দিয়ে আবার নতুন ঢাকা, করে ঠিক আছে, আগের মতো মিলাদ করে টিলাদ করে হ্যাঁ। বিভিন্ন কিছু করার পরে আবার নতুন করে এখানে করে না আচ্ছা, এই ঘটনার পরে কি ওই চিৎকার চেঁচামেচি আর শোনা গিয়েছে? না পরে হুজুরা ওটা অ্যাডমিশন করার পরে হুজুরা লাশটা উঠানোর পরে আবার নতুন করে জানাজা দিয়া, গোসল দিয়া, তারপরে জানাজা দিয়া আবার সুন্দর মতো কবর দেয়। মাহফিল টাহফিল করে মানে একটা আর ওই পুরো ঘটনাটা ভাই হাসপাতালে ছিল, ও পুরো ঘটনাটা বইলা তারপরে মারা যায়। ওকে, তাহলে শুনলাম আজকে তুষার ভাইয়ের কাছ থেকে, কাউসার ভাইয়ের কাছ থেকে বেশ কিছু এমন ঘটনা। তার মধ্যে একটা ঘটনা এমন ছিল যেটা সম্পর্কে আমার মনে হয় যে এই ঘটনাটা অনেকবার ঘটেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ভাবে, অনেকে অনেকবার অনেক রকম ভাবে দেখতে পেয়েছে। কবর খুঁড়ে আমরা যে ঘটনাটা সবার শেষে শুনলাম, রাইট, তাই না? ইভেন এই ডরেও যেহেতু অনেকে অনেক সময় মনে করে থাকে যে বিভিন্ন এফএম এর প্রোগ্রাম বিভিন্ন এফএম এ কলাইট করছে, বা একই জন 2 স্টোরি বলছে, বা একই স্টোরি রিপিট করা হচ্ছে, এই কারণে ইচ্ছাকৃত ভাবেই আমার বলা যে ঠিক এই ধরনের একটা স্টোরি কিন্তু ডরে একবার গিয়েছিল, যে কাফনের কাপড় মুখের ভেতরে ঢোকানো থাকে, কিন্তু এন্ডিং এ যেই ঝলসানির ব্যাপারটা ছিল, সেই লাশের মুখ থেকে আগুন জাতীয় কোনো তাপ বের হয়ে আসা, সেই ব্যাপারটা কিন্তু ছিল না। এই নতুনত্বটার কারণেই আজকে রাজাউল ভাইয়ের স্টোরিটা নেয়া।
রাইট। তো দুজনকেই অনেক ধন্যবাদ, দুই বন্ধুকেই, যে আমাদের এই জার্নিতে এসে আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের শুনিয়েছেন। থ্যাংক ইউ। জি ভাই, আমি কিছু বলতে চাই। জি বলুন। জি, আমি ডর একটা আমার ফেভারিট অনুষ্ঠান। আমার ডর প্রত্যেকদিন না শুনলে আমার মানে ঘুমের ট্যাবলেট হয়ে গেছে ডর অনুষ্ঠানটা। আমি কিন্তু ডর তো সপ্তাহে একদিনই হয়। তো আমি এটা আপনার ওই যে আপনাদের সংগ্রহশালা থেকে মানে ডাউনলোড করে ওয়েবসাইট, হ্যাঁ এবিসির ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আমার মোবাইলে প্রত্যেক দিনে আমি ডর শুনি, তখনই আমার ঘুম আসে। তবে আচ্ছা, আপনার কাছে এখন পর্যন্ত কোন এপিসোডটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, মানে দাগ কেটেছে? 34 নাম্বার এপিসোডটা, ওই যে দুইটা গলাকে মানে যে একটা লোকের মন্দিরের যে একটা ঘটনা ছিল, ওকে, ওই যে সাদ্দাম ছিল খুব সম্ভব। হ্যাঁ, ওই এপিসোডটা আমার থেকে সবচেয়ে ভয়ানক লাগছে বেশি। ওই এপিসোডটা প্রায় আমি 20-30 বারের মতো শুনছি। ওকে, যাই হোক, আপনি বললেন যে আপনার ডর না শুনলে ঘুম হয় না, অনেকে আবার বলে যে ডর শুনলে ঘুম হয় না। তো যাই হোক, তো এক একজনের মানে কাছে আমার এক এক ডরটা রকম। শুনলে আসলে কি মানে ডরেই ঘুম আসে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা এরকম যেন ভয় আমরা পাওয়াতে পারি। তো অনেক ভালো থাকবেন আপনারা। জি জি ভাই, আপনারা অনেক ভালো থাকবেন। ওকে, ঘটনা কিন্তু মানে যেগুলো শুনলাম, মানে ঘটনাগুলো কিন্তু ইন্টারেস্টিং ছিল কিছু কিছু জায়গায়। রাইট। বিশেষ করে এক প্রথম যে শাহাদাত ভাই, শাহাদাত ভাইয়ের বেশ ঘটনাগুলো ইন্টারেস্টিং মনে হয়েছে। ইন্টারেস্টিং ছিল, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ওনার ঘটনার বাইরের যে সাবধান বাণীটা। হ্যাঁ, সরি, এটা মনে হয় শাহাদাত ভাই না, কার কাছ থেকে এসেছিল সাবধান বাণীটা? কোনো একজনের ওয়াইফের কাছ থেকে এসেছিল। Right, এটা হচ্ছে এই যে বাবু ভাই, বাবু ভাই, আচ্ছা আচ্ছা, আপনি বলছেন না কেন রে ভাই? আপনি বলবেন তো যে আপনাকে অন্যজন বানিয়ে দিচ্ছি। ওকে, তো বাবু ভাই এটা বলেছিল, এবং বাবু ভাই যেই স্ত্রী ওনাকে সাবধান করে দিয়েছিল, এবং আমরা যে কথা বলছি আমাদের আশেপাশে কেউ রয়েছে সেটা বাবু ভাই বলেছিল। তো যাই হোক, আর ডেফিনেটলি যেই ঘটনাটার জন্য আজকে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে একজন জেলের কাছ থেকে শুনেছি, এবং শুধু জেলের কাছ থেকে না, এই আশেপাশের এই দ্বীপটা কিন্তু এমন না যে মানে এই চরটা একদম নির্জন বলতে যা বোঝায় যে আশেপাশের অনেক দূরে বাড়িঘরও দেখা যায় না। এই নদীটা ক্রস করলেই কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে, আমরা খুব সহজে কানেক্টেড। এই ঘটনাটা হচ্ছে যে এরকম যে এই চরটার আশেপাশের যে মাছ ধরার জায়গা, মাছ জেলেরা মাছ ধরছে, অনেকেই এখানে বিশেষ করে ভরা পূর্ণিমা যেটা বলতে বোঝায় ওই সময়তে এখানে এই চরটার মধ্যে মানে কয়েকজন মানুষকে হাঁটাহাঁটি করতে দেখে। আচ্ছা, এবং তারা যখন কাছে এসে বোঝার চেষ্টা করে, মানে ডেফিনেটলি এই আলোতে যদি খুব মানে উজ্জ্বল কোনো কিছু একটা থাকে, এটা কিন্তু খুব সহজে সবার অবশ্যই সবাই নজরে আসবে, সবার নজরে আসবে। মূলত এই ঘটনাটা আমরা যেটা শুনেছিলাম যে এই কোনো একজন মাঝি এখানে রাতের বেলা মাছ ধরছিল। সাধারণত তারা 2-3 জন মাছ ধরে, তো কোনো একটা কারণে তার যে 2 জন পার্টনার রয়েছে তারা আসতে পারেনি, তো সে ছোট একটা জাল নিয়ে আর কি মাছ ধরার জন্য চলে এসছে। সাধারণত যেহেতু তাদেরকে মাছ না ধরলে তাদের জীবিকা নির্বাহই হয়, এটা দিয়ে একটু কষ্টকর হয়ে যায়, সেটাই। তো সেই জন্য সে একা এসেছিল, এবং সেখানে খেয়াল করেছে এই চরটার মধ্যে খুব উজ্জ্বল কোনো একটা মানে বস্তু ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তো তার মধ্যে কিউরিওসিটি ছিল অবশ্যই। তো সে নেমেছে, এবং নেমে এখানে যখন যতই কাছে এসেছে তখন তার কাছে স্পষ্ট হয়েছে এইখানে কোনো একটা মানুষ, কোনো একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এছাড়াও আরেকটা ব্যাপার কিন্তু আমরা আসার পরে আমাদের ট্রলারের যে মাঝি, তার কাছ থেকেও কিন্তু আমরা একটা জিনিস জানতে পারলাম যে এখান থেকে অনেকেই নাকি এই জায়গা থেকে মোটামুটি খুব নীরব অবস্থায় অনেকেই ডাক শুনতে পায় যে এই চরে কেউ একজন আটকে গেছে, তাকে বাঁচাতে আসা হোক, বা কেউ একজন একটু নিয়ে যাক, খেতে পারছি না, আমি খুব কষ্টে আছি। এই ধরনের একটা ইলিউশন বা মোহ যদি বলি, এই ধরনের মোহের মধ্যে অনেকেই এই চরে ঘুরে গেছে, কিন্তু আসার পরে আর কোনো কিছু পাওয়া যায়নি। এবং সেটা ঠিক কবে থেকে এই ধরনের ডাক মানুষ শুনতে পায়, সেটা কি আজকে থেকে 100 বছর আগে থেকে, নাকি চর যেদিন থেকে জাগ্রত হয়েছে সেদিন থেকেই, নাকি ইদানিং, এটা আমরা জানি না। বাট অনেকের কাছেই আমরা এই ব্যাপারটা শুনেছি, এবং আমাদের মাঝির কথা অনুযায়ী এই এলাকায় যারা নিয়মিত মাছ ধরে তারা অনেকেই এটা ফেস করেছে, এবং ইদানিং অনেকে ডাক দিলে আর যায় না। এবং এটা সবাই বিষয়টা মোটামুটি জেনে গেছে, নোন হয়ে গেছে, সো সবাই এটা নিয়ে সাবধান থাকে। এবং এই ফাঁদে, এটা অনেকটা ফাঁদের মতো, রাইট। এখানে যারা আশেপাশে মাছ ধরে রাতের বেলা তাদের জন্য একটা ফাঁদ এটা বলতে গেলে। এবং ওই মাঝি কিন্তু ওই দিন বেঁচে গিয়েছিল আরেকটা মানুষের কল্যাণে। Right. ঠিক ওই দূরে যখন আরেকজন ছিল, কোনো একটা কিছু বলে চিৎকার করছিল ওই কে ওখানে বা কিছু একটা, তখন তার সেন্স হয়েছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এখানে যেই মাঝি বিপদে পড়েছিল, মোস্ট অফ দ্য টাইম মানুষ এখানে একেবারে মরণ ফাঁদে পড়ে যাচ্ছে তা না। যেটা দেখা যায় যে এখানে আসার পরে নৌকা কোনোভাবে আটকে গেছে বা চরে লেগে কোনোভাবে বেজে গেছে, আর যাওয়ার পথ নেই,
ছুটাতে পারছে না একা একা, এই ধরনের কিছু ঘটনা ঘটে। এবং মজার ব্যাপার হচ্ছে যেই মাঝি এখানে আটকে গিয়েছিল তাকে সে কোনো চিৎকার করেনি, সে চেষ্টা করছিল শুধুমাত্র তার নৌকাটাকে ছুটানোর এখান থেকে, কিন্তু যেই মাঝি ছুটে এসেছে সে আবার চিৎকার শুনে ছুটে এসেছে যে কেউ একজন আটকে গিয়ে চিৎকার আটকে করছে। গিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, সো চিৎকারটা আসলে কে করেছিল? Right. যে এখানে ছিল সেও দেখেনি, কিন্তু যে এসেছে সে চিৎকার শুনিয়ে এসেছে এবং এসে একজন মানুষকে সাহায্য করতে পেরেছে। তাহলে আমরা এখন কি বলবো, এই চরে যেই জিনিসটা থাকে বা যেই শরীরটা বা যে অশরীরী ব্যাপারটা থাকে সেটাকে আসলে মানুষকে সাহায্য করে নাকি বিপদে ফেলে? বিপদে ফেলে। সেটা আরো একটা বিষয় হচ্ছে যে এইখানে একবার একটা ঘটনা ঘটেছিল, এটা জানার জন্য কয়েকজন মাঝি মানে একটা গ্রুপ করে তারা নেমেছিল, দূর থেকে দেখে এই জিনিসটাকে দেখে তারা নেমেছিল এবং পুরো চরটাকে তারা, খুব বেশি বড় কিন্তু না চরটা, হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজেছিল যে কারো কোনো ধরনের অস্তিত্ব দেখা যায় কিনা। এই চরের পজিশন গুলো এমন থাকে যে আপনি একটা জায়গায় দাঁড়ালে অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন। তো তারা পুরো জায়গা তন্ন তন্ন করে খুঁজেছে, কাউকে পায়নি এবং যাওয়া সম্ভব না, এত বড় নদী পার করে কেউ যাওয়া সম্ভব না, ও নৌকা ছাড়া তো কোনোভাবেই সম্ভব নেই, তাই না? সো যেহেতু ঘাটে বা চরের কোথাও কোনো নৌকা বাঁধা নেই, বলাই বাহুল্য যে কেউ ছিল না। কিন্তু কেউ না থাকলে শব্দ কোথা থেকে আসে আমরা জানি না। যাই হোক, প্রত্যেকবার ডর একভাবে শেষ করি, আজকে একটা প্রশ্ন দিয়ে শেষ করব। আজকে আমার ওই চিরাচারিত কথাটা বলবো না, তাই একটা প্রশ্ন আজকে করেছিলাম একবার মাঝখানে, এই প্রশ্নটা দিয়ে আজকে ছেড়ে দিই। দোস্ত, আমার কথা হচ্ছে, জিন জাতি যদি আগুনের তৈরি হয় তাহলে আগুন জ্বালালে জিন জাতি কেন ভয় পাবে? এটার উত্তর আমার প্রয়োজন। যদি আমার শ্রোতারা কেউ জানেন তো আমাদেরকে একটু জানাবেন। ওকে, তাহলে আজকের মতো আমরা উঠি, চল। ডর মানে ভয়। ডরের 44তম পর্ব থেকে শুভরাত্রি বলছি প্রিয় শ্রোতা। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে ছিলাম, সঙ্গে ছিল আমার টিম মেম্বাররা রেহান, সুমন এবং সাউন্ডে ছিল লোবা। আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যারা আমাদের এই অনুষ্ঠানটিকে প্রতি মুহূর্তে সহযোগিতা করে চলেছেন। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই এই অনুষ্ঠানে যারা আজকে অংশগ্রহণ করলেন, শাহাদাত, জিনাত, রেজাউল এবং তুষার নামের 4 জন বন্ধুকে। এবং আরো বেশি ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদেরকে শুনেছেন।